প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মূল ঘটনাতে যাওয়ার আগে কিছু বর্ণনা এবং ছোট ছোট দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই ঘটনাটির নাম দিয়েছি ময়ূরমী চোরা। কেন ঘটনাটির নাম ময়ূরমী চোরা হলো, আশা করছি পুরো ঘটনাটি শোনার পর আপনারা বুঝতে পারবেন। আর এই ঘটনাটি আমি পড়ার পর নতুন করে আরও একটি বিষয় জানতে পেরেছি। সেই বিষয়টি আমি একদম ঘটনার শেষে বলবো। আশা করছি আপনারাও অনেকে ওই বিষয়টি জানতেন না, আমিও জানতাম না যে কেন এটা হতো। তো যাই হোক, চলুন আমরা ঘটনাতে চলে যাই। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি বর্তমানে তার এলাকার একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন। সঙ্গত কারণে তিনি তার নামটি বলতে নিষেধ করেছেন, তার দাদার নাম বলতে নিষেধ করেছেন, মানে যিনি এই ঘটনার মূল ব্যক্তি আর কি, নায়ক বলতে পারি। যেহেতু উনি একটা পলিটিক্যাল পোস্ট হোল্ড করতেছেন, এই কারণে উনি বলেছেন যে ওনার নাম ঠিকানা যদি একদম আমরা রিভিল করি তাহলে অনেকে এটা নিয়ে হাসাহাসি করতে পারে। কারণ তার জুনিয়র অনেকে আছেন যারা তার আন্ডারে রাজনীতি করছেন, দেখা গেল তারা হাসাহাসি করছে। এই কারণেই উনি তার নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন। তবে উনি ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো ঘটনাটির স্থান আমি শুধু বলবো, আর ওনার নাম আমি বলবো না। ঘটনাটির স্থান মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রোশনিয়া ইউনিয়নের রোশনিয়া গ্রামে। আর উনি বর্তমানে বিভিন্ন ধরনের বিজনেসের সাথে যুক্ত আছেন। তো যাই হোক, ঘটনাটির সময়কাল 1965 থেকে 68 সালের মধ্যে হবে, কারণ ঘটনাটি যখন ঘটেছিল তখন আমাদের মহান মুক্তিযুদ্ধের আগে ঘটেছিল। আর নির্দিষ্ট করে ওই সালটা বলা মুশকিল, এই কারণে একটা অনুমানের উপরে ঘটনাটি আমরা শুনেছি আর কি, বা আমাদেরকে বলা হয়েছে অনুমানের উপরে সালটা আর কি। তো যাই হোক, ঘটনাটি উনি ওনার বাবার কাছ থেকে শুনেছেন। আর ঘটনাটির মূল যেই কেন্দ্রবিন্দুতে যিনি অবস্থান করছেন তিনি হচ্ছেন তার দাদা। তার দাদার নামও বলেছেন, দাদার নাম বললে ওই এলাকার সবাই চিনে যাবে, যার কারণে বলছি না। ওনার দাদা মারা গেছেন 1970 কি 71 সালের দিকে, আর ওনার বাবাও মারা গেছেন 2013 সালে। আর সকলে ওনার বাবা এবং দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর ওই ঘটনার আরও একজন সাক্ষী তার ছোট চাচা, যিনি এখনো জীবিত আছেন। তো ওনার দাদার ছিল 4 ছেলে ও 3 মেয়ে। সবার বড় ওনার 2 কাকা, তারপর ওনার 2 ফুপু, তারপর ওনার বাবা এবং ছোট চাচা, এবং সবার ছোট হচ্ছে ওনার ছোট ফুপু। সবাই একটু মাথায় রাখবেন, সবার ছোট ওনার ছোট ফুপু। তো আর ওনার ছোট ফুপু যখন জন্মগ্রহণ করেন তখনই ওই ঘটনাটি ঘটেছিল। ওনার দাদা ছিলেন খুবই দরিদ্র। ওনার দাদার 2টি বলদ ছিল, বলদ বলতে গরু, হাল চাষের জন্য। তো সেগুলো দিয়ে অন্যের জমিতে তিনি হাল চাষ করতেন, অনেক কষ্টে তার দিন কাটত। আর এই কারণে ওনার বড় 2 চাচাকে ওনাদেরই গ্রামের এক হিন্দু পরিবারে পেটে ভাতে কাজে লাগিয়ে দেন। তারা ওই বাড়িতেই থাকতো, খাওয়া দাওয়া করতো, খুব দরকার না হলে বাসায় আসতো না। আর তখন ওনার বড় ফুপুর বিয়ে হয়েছে মাত্র 6 মাস হবে। তখনকার সময় খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত। আর ওনার ফুপুর যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল 12 কি 13 বছর। আর বিয়ে না দিয়েই উপায় কি, বিয়ে দিলে তো অন্তত বাড়ির একজন খানেওয়ালা কমবে, এই চিন্তা করেই বিয়ে দিয়েছিল, কারণ তাদের আর্থিক খুব অসুবিধা ছিল। তো যাই হোক, ওনার দাদা বলদ দিয়ে হাল চাষের পাশাপাশি কবিরাজিও করতেন। ওনার দাদা ছিলেন অত্র গ্রামে, শুধু ওই গ্রামে না, আশেপাশে প্রায় 10 গ্রামের মধ্যে নামকরা কবিরাজ। আর ওনাকে সবাই খুব সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। এর পিছনে কারণ হলো ওনার দাদা কখনো কারো ক্ষতি করেননি, শুধু মানুষের উপকারী করতেন। আর এত অভাবে ছিলেন যে অভাবে পড়ে নিজের মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে হয়েছিল।
কিন্তু তারপরেও এই মানুষের উপকার করে, কবিরাজি করে, কারো কাছ থেকে একটা টাকা তো দূরের কথা, একটা পয়সাও উনি কারো কাছ থেকে নেননি। আর এই কারণেই সবাই তাকে ভালোবাসতো, সম্মান করত, শ্রদ্ধা করত। ওনার দাদাকে অনেকেই বলতো যে আচ্ছা, ভালোর সাথে যদি কিছু মন্দ করে তাহলে ক্ষতি কি, কিছু টাকা ইনকাম হলো আর পরিবারও ভালো করে চললো। কিন্তু ওনার দাদা সাফ সাফ জানিয়ে দিতেন যে আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করি, আর আমার মৃত্যু অবধি আমি কখনোই কারো ক্ষতি করব না। ওনার দাদা জিন ভূত ছাড়ানো, বার্ন মারলে সেটা কাটানো, কারো উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হতো, আল্লাহর ইচ্ছায় তিনি সেটা ভালো করতে পারতেন। আর ওনার দাদার কাছে যে যেই সমস্যা নিয়েই আসতো, আল্লাহর অশেষ রহমতে সেটা ভালো হয়ে যেত। আল্লাহ ওনার দাদার হাতে একদম জোশ ঢেলে দিয়েছিলেন, এই জন্যই ওনার দাদার অনেক নাম ডাক ছিল। ওনার দাদা অনেক বড় কবিরাজ ছিলেন, তা তো আপনারা শুনেই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। তো ছোট্ট যে দুটি ঘটনার কথা বলেছিলাম, আগে তো বর্ণনা দিলাম, এখন ছোট্ট দুটি ঘটনা শুরু করতে যাচ্ছি। তো এই ঘটনাগুলো উনি ওনার বাবার মুখ থেকে শুনেছেন। একবার ওনার বাবা এবং ছোট চাচা নৌকা নিয়ে স্থানীয় বাজারে ধান ভাঙাতে গিয়েছিলেন। তারা বিকেলের দিকে রওনা দিয়েছিলেন, আর ধান ভাঙিয়ে আসতে আসতে রাত হয়ে যায়। তো বাজারে যাওয়ার সময় পথিমধ্যে পরে খালের পাশে একটা অনেক বড় বাঁশঝাড় আর মোটা সোটা কয়েকটা চালতা গাছ। তো যখনই বাঁশঝাড়ের কাছাকাছি এসেছে, তখন তারা দেখতে পায় চালতা গাছ থেকে মানুষের মতো কে যেন চালতা নৌকার এপাশ থেকে ওপাশ ছুঁড়ে মারছে, কিন্তু তাদের শরীরে লাগছে না। আর ওই বাঁশঝাড় সেটা একবার মাটিতে নুয়ে পড়ছে, আবার উপরে উঠছে। তখন কিন্তু এরকম বাতাস ছিল না, আর প্রচন্ড ঝড় না হলে কিন্তু এরকম হওয়ার কথা নয়, কিন্তু তখন বাতাসের উপস্থিতিই নেই, ওইরকম মানে গাছ হেলে পড়ার মতো। তো এই দৃশ্য দেখে ওনার ছোট চাচা অনেক ভয় পায়, আর ওনার বাবাকে বলে, মিয়া ভাই, ওইটা কে, আমাদের চালতা মারছে। তো ওনার বাবা ছোট হলেও বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। তখন ওনার বাবা বলে, আরে এটা তেমন কিছু না, বানর দেখছিস না, বানর, আমাদের বাড়ির আশেপাশে তো অনেক বানর থাকে, এগুলো তো সেই বানর। তখন ওনার বাবা মনে মনে দোয়া দুরুদ যা মানে পারতো আর কি, সেগুলো পড়ছিলেন এবং বাসায় চলে আসেন। বাসায় এসে সব কথা ওনার দাদাকে বলেন, মানে ওনার বাবার যিনি বাবা, তো তাকে বলেন। তখন ওনার বাবার বয়স ছিল 8 বছর, আর ওনার ছোট চাচার বয়স ছিল 5 থেকে 6 বছর। তখন এই কথা শুনে ওনার দাদা বলেন যে আগামীকাল সন্ধ্যায় তোরা আমার সাথে ওই চালতা গাছের কাছে যাবি, যেখানে তোদের চালতা মেরেছে। পরের দিন যেই বলা সেই কাজ, তো তারা সেখানে যান। গিয়ে ওনার দাদা সেই চালতা গাছের নিচে গিয়ে চালতা গাছকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে, কালকে আমার ছেলেদের ভয় দেখাইছিস কেন, তুই জানিস না ওরা আমার ছেলে? তোরে ভালোভাবে বলে গেলাম, আবার যদি কোনোদিন ওদের ভয় দেখানোর চেষ্টা করিস তাহলে তোর কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। ওরা যখন এই রাস্তা দিয়ে চলাচল করবে, ভুলেও ওদেরকে বিরক্ত করার কথা মাথায় আনবি না। তো এইভাবে ওনার দাদা হুমকি দিয়ে চলে যান। তো এরপর থেকে কখনোই ওনার বাবা এবং চাচাকে কেউ আর কোনোদিনও ভয় দেখান নাই। এখনো সেই ছোট্ট খালটি আছে, সেই বাঁশঝাড়ও আছে, তবে আগের মতো অত ঘন বাঁশ নেই, আর চালতা গাছগুলো নেই, কারণ মারা গিয়েছে সেগুলো। তো আরেকবার কি হয়, ওনার বড় ফুপু তখন 2 মাসের অন্তঃসত্ত্বা। তখন ওনার দাদি ওনার দাদাকে বলছে যে, তুমি এত মানুষের জিনভূত ছাড়াও এত মানুষের উপকার করো, ঝাড়ফুঁক করো, তোমার মেয়ে অন্তঃসত্ত্বা, যদি কোনো অশরীরী তোমার মেয়ের উপর ভর করে বা ক্ষতি করতে চায় তাহলে কি হবে? তুমি এক কাজ করো, তুমি ওদের বাড়িতে গিয়ে ঝাড়ফুঁক করে দিয়ে আসো। তো ওনার দাদা চিন্তা করেন, আসলে তো তাই, যে এত মানুষের উপকার করি, নিজের মেয়ের যদি কোনো সমস্যা হয় তাহলে মানুষ কি বলবে, যে সকলের উপকার করো, নিজের পরিবারের লোকদেরকে তোমরা ট্যাকেল দিতে পারো না, তাহলে তো যেতেই হবে। আসলে উনি সময় খুব কম পেতেন, কারণ অন্যের জমিতে হাল চাষ করতেন,
দিন আনা দিন খাওয়া আর কি, এমন একটা অবস্থা। এই জন্য সময় বের করতে পারতেন না, কিন্তু যেহেতু নিজের মেয়ের এই অবস্থা, এই কারণে উনি চিন্তা করেন যে যাই, দ্রুত যাই। তো উনি কি করেছেন, ওই দিন একটু দ্রুত কাজ, মাঠের কাজ শেষ করে ওই মেয়ের বাড়িতে রওনা দিয়েছেন। তো মেয়ের বাড়িতে গিয়েছেন সন্ধ্যারও পরে। আর মানে ওনার, যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, তার ফুপু বাড়ি, বড় ফুপু। আর ওই বড় ফুপুর বাড়ি ছিল থৈরগাঁও নামক এক গ্রামে। যারা স্থানীয় আছেন তারা অবশ্যই থৈরগাঁও গ্রামটা চিনবেন। আর ওই গ্রামটা হচ্ছে, যে যিনি ঘটনা আমাদেরকে দিয়েছেন তার গ্রামটা হচ্ছে রসুনিয়া। ওই রসুনিয়া থেকে 3 থেকে 4টা গ্রাম পরে। তো সেখান থেকে একমাত্র আসার উপায় হলো পায়ে হেঁটে আসা। আর ওইখানকার কাজ শেষ করতে করতে রাতের বেলা খাওয়া দাওয়া করে বেশ অনেক রাতই হয়ে যায়। তো উনি এখন আসবেন, যদি ওনাকে রিকোয়েস্ট করেছিল থাকার জন্য, কিন্তু পরের দিন তো ভোরের আলো ফুটতে না ফুটতেই বলদ দুটি নিয়ে হাল চাষ করতে যেতে হবে। ইচ্ছা থাকলেও থাকার তো আর উপায় নেই, যার কারণে সেখান থেকে বিদায় নিয়ে উনি রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। আর ওনাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটা কালভার্ট রয়েছে। সেই কালভার্ট, ওই সময় কালভার্ট ছিল, পরে স্টিল দিয়ে তৈরি হয়। সেই ব্রিজে 8টা টানা দেওয়া হয়েছিল, এই কারণে নামকরণ করা হয়েছিল ওই ব্রিজের, মানে সবাই বলতো টানা ব্রিজ। কিন্তু এখন সেই ব্রিজটি পাকা হয়েছে, কিন্তু ওই ব্রিজটির নামে এখনো টানা ব্রিজই রয়ে গেছে। স্থানীয়ভাবে অনেকেই চিনে থাকবেন। তো ওনার দাদা যখন সেখানে সে পৌঁছে, ওই কালভার্টের ওখানে, তখন দেখে ওই কালভার্টের অপর পাশে, মানে তিনি যেই পথ দিয়ে বাড়িতে যাবেন আর কি, বাড়ির ওই পাশটা, সেখানে হাতে একটা লাঠি নিয়ে, লাঠির উপর ভর করে কেউ একজন দাঁড়িয়ে আছে। একদম এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে কালভার্টটা পার হওয়ার পরেই ঠিক একদম মিডল পয়েন্টে, তো মানে একদম পথ আগলে দাঁড়িয়ে আছে। তখন দাদা জিজ্ঞেস করেন দূর থেকে, এই ওখানে কে, পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন, আমার পথ ছাড়েন। তখন ওই অবয়বটি বলে ওঠে, আজকে তোর শেষ দিন, তোর জন্য কোথাও গিয়ে কিছু করে শান্তি পাই না, আর সব কাজে তুই বাগড়া দিস, যারই ক্ষতি করতে যাই সব কাজে তুই বাগড়া দিবি কেন, আমরাও তো কিছু কাজ কাম করবো তাই না, তুই আমাদের কাজে এত বাগড়া দিবি কেন, তুই তোর মতো থাকবি, আমরা আমাদের মতো কাজ করব। এইভাবে ওইটা বলে ওঠে, আর আজকে তোকে পাইছি, আর আজকে তোরা ছাড়বো না। তখন ওই ওনার দাদা বলে ওঠে যে তুই আমার কিছুই করতে পারবি না ইনশাল্লাহ, তুই কি আমার পথ ছাড়বি নাকি তোর উপর আমার বিদ্যা প্রয়োগ করব। এই কথা শোনার পর ওই অবয়বটি কিছুক্ষণ চুপ করে থাকে। তখন তারপর ওই অবয়বটি বলে ওঠে, আজকে তোকে ছেড়ে দিলাম, তোর সাথে এখন কোনো গোলমাল করব না, গোলমাল করার সময় পরে আসবে, কিন্তু তুই যেই পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়ে চলে যা, এই ব্রিজ পার হয়ে এই পাশে আসবি না, সকালবেলা আসবি। কিন্তু ওনার দাদাও নাছরবান্দা, বলে তুই আমাকে উল্টা পথে যাওয়ার বলার কে, আমি এই পথ দিয়েই যাব, তুই এই পথ ছাড়বি, ছাড়বি কিনা বল। তখন ওই অবয়বটি এবারও কিছুক্ষণ চুপ করে থাকে। তখন দেখলো যে এই লোক তো নাছরবান্দা, একে না ছেড়ে উপায় নাই, এর সাথে গোলমাল করেও খুব বেশি লাভ হবে না। তখন ওনার দাদা দেখলো যে ওই অবয়বটি হেঁটে হেঁটে ওই ব্রিজের পাশে একটা ঝোপ ছিল, ওই ঝোপের মধ্যে চলে গেল। পরে ওনার দাদা বাড়িতে চলে আসে। এই যে ছোট ছোট দুটি ঘটনা আমরা বললাম, এবার আসি মূল ঘটনায়। মূল ঘটনাও যে খুব বড় তা নয়। তো ওনার দাদার একটি মাত্র ঘর ছিল, সেই ঘরেই সবাই থাকতো। আর্থিক দৈন্যতার কারণে আরো ঘর তিনি তুলতে পারেননি। ওনার ছোট ফুফু জন্মগ্রহণ করেছে সবে মাত্র 3 দিন। ওনার দাদির মা এসেছে তার মেয়ে বাড়িতে নাতনি দেখতে, আর একটু যত্ন আত্তি করতে। তো ওনার মেজ ফুপু, দাদি ও দাদির মা তারা ঘুমিয়েছেন ঘরের মধ্যে, আর ওনার দাদা, ছোট চাচা আর ওনার বাবা তারা ঘুমিয়েছেন ঘরের বাইরের বারান্দায়। রাত তখন আনুমানিক 1টা কি 2টা হবে। তখন ওনার ছোট ফুপু হঠাৎ করে অনেক জোরে কেঁদে ওঠেন, আর তখন বাইরে বারান্দায় ঘুমন্ত ওনার দাদার ঘুমও ভেঙে যায়।
তখন ওনার দাদার মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি আসে। ওই অনুভূতি তাকে জানান দিচ্ছিল যে কোনো একটা অশরীরীর আবির্ভাব ঘটেছে, যে তার মেয়ের ক্ষতি করতে এসেছে। তা না হলে এভাবে কেঁদে ওঠার কথা নয়, বাচ্চাটা কাঁদতেই পারে, কিন্তু ওই কান্নার সাথে ওনার শরীরের মধ্যে এক অশরীরীর উপস্থিতির একটা অনুভূতি হচ্ছিল, যার কারণে তিনি বুঝেছিলেন এই কান্নাটা স্বাভাবিক নয়, কোনো একটা অস্বাভাবিক কারণে ওনার বাচ্চা কেঁদে উঠেছে। তখন ওনার দাদা বারান্দা থেকে নেমে, ঘরের বারান্দা থেকে নেমে এক পাশে যান কিছু একটা দেখতে। তখন ওনার দাদা দেখেন ঘরের এক পাশে, ঘরের একটা পেছন দিকে বলতে পারি, 8 থেকে 10 ফুট উচ্চতার একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল পাটের ছালার মতো, মানে পাটের ছালা দিয়ে তৈরি বড় একটা আলখাল্লা, গলা থেকে পা পর্যন্ত সেটা ঢাকা ছিল, আর মাথা ভর্তি ছিল জটওয়ালা চুল। সেই চুলগুলো এমনভাবে এলোমেলো করা ছিল চেহারার সামনে, তার চেহারা ভালো করে দেখা যাচ্ছিল না। আর তখন ওনার দাদার কিন্তু বুঝতে বাকি রইল না এটা কি। মুহূর্তের মধ্যে উনি দোয়া কালাম পড়ে একটা কুণ্ডলি পাকিয়ে ওই অবয়বটিকে আটকে ফেলেন। তারপরে বলতে থাকেন, এই কে তুই, এখানে কেন আসছিস বল। তখন ওই অবয়বটি বলে ওঠে, আমার নাম ময়ূরমী চোরা, আমি তোর ছোট মেয়েকে চুরি করতে এসেছি। তোর জন্য অন্যদের ছেলে মেয়েদের কোনো ক্ষতি করতে পারি না, শুধু এই গ্রামে না, অত্র এলাকার আশেপাশের যত গ্রাম আছে সেগুলোতেও। তুই আমাদেরকে মোটেও শান্তিতে থাকতে দিস না, আমাদের কোনো কাজ কাম করতে দিস না, তাই তোর উপর আমাদের খুব ক্ষোভ। এই জন্য আমার সমাজ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোর মেয়েকে চুরি করে নিয়ে যাওয়ার, দেখি তুই কিভাবে আটকাতে পারিস। আর এই বাচ্চা চুরি করাই আমার কাজ, এই জন্য আমাকে আমার সমাজের লোকেরা ময়ূরমী চোরা হিসাবে চেনে, আর আমার নাম হচ্ছে ময়ূরমী। তখন ওনার দাদা বলে ওঠে যে এত সহজ রে, তুই আর কোনো লোক খুঁজে পেলি না, তুই আমার মেয়েকে নিতে আসছিস, তোর এত বড় সাহস, তুই এটা ভাবলি কিভাবে যে তুই আমার বাড়িতে এসে আমার মেয়েকে চুরি করে নিয়ে যাবি, আর তোর কিছুই হবে না, তোকে এত সহজে ছেড়ে দিব, আর তুই চুরি করে নিয়েও রাখতে পারবি। তো এরপর ওনার দাদা বলে যে তুই আমার বাড়িতে এসেছিস, এত বড় দুঃসাহস করেছিস, তোকে বোতলে বন্দি করে রাখবো আমি, আর না হলে তোকে এখনই মেরে ফেলবো, দেখি তোর সমাজ তোকে কিভাবে বাঁচায়। তখনই ওই অবয়বটি বলে ওঠে, আমার ভুল হয়েছে রে, আমার ছেড়ে দে, আমি আর আসবো না। তো এই যে কথোপকথন হচ্ছে, এই শব্দে আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন তার বাবা এবং চাচা ঘুম থেকে জেগে ওঠে, কারণ তারাও তার বাবার সাথে বারান্দায় ঘুমিয়েছিলেন, মানে ওনার দাদার সাথে ঘুমিয়েছিলেন। তো জেগে উঠে তারা চিন্তা করে কি ব্যাপার, কথা বলে কে, বাড়িতে মেহমান আসছে নাকি। এরা দুজনেই আবার হেঁটে হেঁটে ওই ঘরের সাইডে গিয়েছে। তখন তারা দুজনেই এই অবয়বটিকে এবং তাদের বাবা তাকে দেখতে পায়। ওদিকে যখন ওনার বাবা এবং ছোট চাচা ওই অবয়বটিকে দেখেছে, তখন ওনার দাদা বলে, এই তোরা ঘরে যা, এখানে থাকতে হবে না, ঘরে গিয়ে শুয়ে পড়। এই কথা শুনে তারা আবার ঘরের দিকে চলে আসে এবং খুব ভয় পাচ্ছে, ভয় কাঁপাকাঁপি করছে, ধীরে আল্লাহ এটা কি। তখন সেই অবয়বটি ওনার দাদার কাছে খুব আকুতি মিনতি করে যে আমাকে ছেড়ে দে, তুই কি চাস বল, আমি তোরে দিব, কিন্তু আমাকে ছেড়ে দে, আমার আটকে রাখিস না, প্রয়োজনে আর আমি এই অপকর্ম করব না, কোনো বাচ্চার ক্ষতি করব না, কোনো বাচ্চা চুরি করব না। তখন ওনার দাদা বলে, আমি তোর জীবন চাই, কারণ আমি জানি তুই আবার কারো না কারো ক্ষতি করবি, তুই যখন আমার ডেরায় এসে আটকে গেছিস, তোকে তো আমি ছাড়বো না। কিন্তু ওই অবয়বটি এমন কান্নাকাটি শুরু করেছে, তো এত আকুতি মিনতি কান্নাকাটির পর তো ওনার দাদার মন একটু গলে যায়, আর তখন ওনার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটা ওনার এত বছরে কখনো খেলেনি, যেটা ওনার ওস্তাদেরও নিষেধ ছিল, কিন্তু সুযোগ বুঝে ওই সময় ওই দুষ্টু বুদ্ধিটা উনি কাজে লাগানোর চেষ্টা করেন, আর এটি ওনার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। তখন দাদা বলে, তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে, তোর মাথায় তো দেখছি অনেকগুলা জট, এই একটা জট আমাকে তোকে দিয়ে যেতে হবে। তখন ওই অবয়বটি বলে, না না, এটা সম্ভব না,
এটা কোনোদিনই সম্ভব না, তুই আমাকে মেরে ফেল প্রয়োজনে, আমি তো একটু আগেও বাঁচতে চেয়েছিলাম, তুই আমাকে মেরে ফেল প্রয়োজনে, কিন্তু আমার জট চাস না। কারণ তোদের যেমন সমাজ আছে আমাদেরও সমাজ আছে। কোনো জিন ভূত পেতনি যদি তার মাথার চুল বা জটের কোনো অংশ কোনো মানুষকে স্বেচ্ছায় দিয়ে দেয়, তাহলে তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয় এবং কোথাও গিয়ে কোনো সমাজে সে জায়গা পায় না। আমি তোকে এই জিনিসটা দিতে পারবো না, কারণ আমারও পরিবার আছে, আমার সমাজ আছে, তারা আমাকে বিতাড়িত করবে, তারা আমার সাথে কথা বলবে না। সুতরাং এই জিনিসটা আমি তোকে দিতে পারবো না, তুই অন্য কিছু চা। কিন্তু ওনার দাদার তো ওই একটাই কথা, তোর মাথার জটের একটা জট আমাকে দিয়ে যেতেই হবে। এখন কি একটা অবস্থা, সেও দিতে চায় না, সে আবার কান্নাকাটি করে যে না এটা চাইস না, এটা চাইস না, এত বড় ক্ষতি আমার করিস না, এটা তো অন্যায়, আমি অন্যায় করলে আমাকে অন্য শাস্তি দে, কিন্তু আমার জট চাচ্ছিস কেন? এদিকে ওনার দাদাও নাচরবান্দা, দীর্ঘ সময় চলে যায়। এরপর ওনার দাদা বলে ওঠে, ঠিক আছে তুই যখন দিতে চাস না, দিস না, তুই এই কুণ্ডলির মধ্যে আটকে আছিস, থাক, কিছুক্ষণ পর ফজরের আজান দেবে, সকালে সূর্যের আলো ফুটবে, আর তুই তো তোর এই রূপ থেকে অদৃশ্য হতে আর পারবি না, কারণ সেই ক্ষমতা এখন তোর আর নেই, সুতরাং তুই তখন মারা যাবি, তো মর। তো এভাবে অনেকক্ষণ হয়ে যায়, ওই অবয়বটি কাঁদতে থাকে, মানে সে তার মতো করে কাঁদছে যে কি ভুলটা করলো রে, এইখানে এসে এইভাবে একটা বিপদে পড়ে গেছে সে। একটা পর্যায়ে সে অবয়বটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে আমার জট দেব, কিন্তু তুই নিজের হাতে কেটে নে, তাহলেও তো আমি আমার সমাজে গিয়ে বলতে পারবো যে আমি দেই নাই, সে আমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলে কেটে নিয়ে গেছে। কিন্তু আমি যদি কেটে দিয়ে দেই, তখন আমি আমার সমাজে যাই কি জবাব দিব? তখন দাদা উনি চিন্তা করছেন যে এই যে কথাটা বলল, এর মধ্যে ওর কোনো দুরভিসন্ধি থাকতে পারে, ওর কথাই তো বিশ্বাস করা যাবে না। আর আমি আমার হাত দিয়ে ওর জট কাটতে যাব, ও যদি তখন আবার ক্ষতি করে, কারণ জট কাটতে গেলে তো ওই কুণ্ডলির মধ্যে পা দিয়ে ভেতরে গিয়ে ওর জট কাটতে হবে, এটা তো একটা রিস্কি কাজ। আর হাত দিয়ে জট কাটার পর ওই জট অন্য কোনো কাজে আসবে কিনা এটাও একটা কথা, হতে পারে সেটার গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে দাদা বলে ওঠে, না আমি কাটবো না, তোর জট তুই কেটে এবং নিজের হাতে কাটবি, তারপর আমাকে দিবি। তখন বাধ্য হয়ে ওই অবয়বটি রাজি হয়। তখন ওই অবয়বটি তাকে বলে যে একটা ছুরি এনে দে, ছুরি এনে দে, আমি কেটে দিচ্ছি। তো দাদা ছুরি এনে দেয়, তারপর ওই অবয়বটি একটি জট কেটে দাদার হাতে দেয়। দাদা দেখে ওই জট থেকে খুবই সুঘ্রাণ আসছে। তো যাই হোক, ওই অবয়বটির মুক্তি দিয়ে দেন তিনি, ওই কুণ্ডলীর যেই দোয়া দুরুদ পরে আটকেছেন সেটা আবার ফিরিয়ে নেন। ওই অবয়বটি যখন চলে যাবে, তখন ওই অবয়বটি বলে যে আমি তো খারাপ রে, আমি অন্যায় কাজ করি, তুই তো ভালো, তুই কেন আমার সাথে এই অন্যায় কাজটা করলি? এই কাজটা তো তুই ঠিক করলি না, খুব একটা খারাপ কাজ করলি। আর আমি যেহেতু সমাজচ্যুত হইলাম, তোকেও আমি এই দুনিয়া থেকে বিদায় করব, এর প্রতিশোধ আমি নেব। তুই যদি আমার সাথে এই কাজটা না করতি, আমি চলে যেতাম আর আসতাম না, কিন্তু আমি এখন প্রতিটা সেকেন্ডে আমি তোর সাথে লেগে থাকবো, দেখি কখন আমি সময় সুযোগ পাই। তুই তো আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি তো তোকে দেখব, আর যখন আমি সময় সুযোগ পাবো তোকে দেখে নেব। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর এই সব কিছু কথোপকথন ওনার বাবা এবং ছোট চাচা সবকিছুই শুনছিলেন, মাঝে মাঝে উকি ঝুঁকি দিয়ে দেখছিলেন, ভয় পাচ্ছিলেন, তারপর উকি ঝুঁকি দিয়ে দেখছিলেন। এমন করে চলে যায় বেশ কয়েক বছর, কোনো সমস্যা নেই, সবকিছু আগের মতোই চলছে। তো একদিন সকালবেলা ওনার দাদা ওনার দাদিকে বলছে যে অনেক দিন হয় যাও রাধো না, যাও রাধো, যাও খাবো। তো দাদি যাও রান্না করে, দাদা পেট ভরে যাও খায়। ওদিকে দাদি লক্ষ্য করে যে দাদা অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি খেয়েছে।
তো দাদা যাও খেয়ে দাদিকে বলে যে আমি একটু ওয়াশরুমে যাব। তো ওয়াশরুমটা মানে এমন ছিল যে ওই সময় আবার বৃষ্টি হয়েছিল, ওয়াশরুমটা এমন একটা জায়গায় ছিল যে ছোট্ট একটা নৌকা বাঁধেছে, নৌকা নিয়ে ওইখানে যেতে হবে। মানে বৃষ্টির পানিতে ওই জায়গাটা সরাসরি যাওয়া যাচ্ছিল না। ওই বর্ষাকালে ওইটা মানে ঘরের এমন একটা জায়গায় ছিল, কিছুটা পথ মানে ও খুবই সামান্য আর কি, ওই নৌকা নিয়ে যেতে হয় আর কি। আর শুকনার সময় তেমনি হেঁটে চলে যাওয়া যায়। তো উনি নৌকা নিয়ে সেখানে গিয়েছেন, তো অনেকক্ষণ হয়ে যায়, দাদা আর আসেন না। দাদি ওয়াশরুমের কাছে গিয়ে দেন, মানে রাস্তার অপর পাশে মানে ওই পাশে দেখে যে ওয়াশরুমে কেউ নাই, নৌকাও নাই। তার মানে উনি ওয়াশরুম থেকে বের হয়ে নৌকা নিয়ে চলে গেছেন। কিন্তু বেশ অনেকটা দূরে তিনি দেখতে পান যে দাদা নৌকার উপরেই আছেন, কিন্তু মাথা পানির নিচে, পিঠ উপরে দিয়ে ভেসে আছে, বডিটা নৌকার উপরে। দাদি তো চিৎকার চেঁচামেচি শুরু করে, ওনার চিৎকারে আশেপাশ থেকে লোক চলে আসে, বলে কি হয়েছে, বলে যে ওই যে দেখো কি অবস্থা। সবাই সেখানে যান, নৌকা নিয়ে যান, বাসার কাছাকাছি ছিল আর কি। তো গিয়ে দেখা যায় দাদা মারা গেছেন। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সকলে ধারণা করে যে ওই যে অবয়ব, যেই অবয়বের জট কেটে নিয়েছিলেন সেই ময়ূরমী চোরা, সেই প্রতিশোধ নেয়ার জন্য ওনার দাদাকে মেরে ফেলেছে। কারণ সে যাওয়ার সময় বলে গিয়েছিল তোকে আমি দেখে নেব। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। দাদা মারা যাওয়ার 3 থেকে 4 দিন পর থেকে মাঝরাতে কে যেন দাদার ঘরের উপর দিকে, উপরে যে চাল রয়েছে, মানে আমরা ঘরের উপরে একটা সিলিং বলি, ওই সিলিংয়ের উপরে কেউ একজন আসে এবং খোঁজাখুঁজি করে। এটা যে কুকুর বিড়াল না, এটা বোঝা যায়। কারণ হলো যখনই ওই জিনিসটি আসে তখন পুরো ঘর ভূমিকম্পের মতো কাঁপতে থাকে, মাটি কাঁপতে থাকে। আর যখন এরকম কাঁপাকাঁপি শুরু হয়, দাদি তার অন্য বাচ্চাদেরকে নিয়ে জড়িয়ে ধরে ভয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। মানে এত ভয় পান যে কখন যেন তাদের উপরে সে অ্যাটাক করে। তো এরকম করে 3 দিন 4 দিন আসে, এরপর থেকে আর আসতো না। যখন কয়েকদিন আসা বন্ধ করলো, তখন দাদি ওই চালের উপরে যান। উনি চালের উপরে যাওয়ার সাহস করেননি। যখন আসা বন্ধ করে তখন উনি যান, গিয়ে দেখেন যে একটা টিনের বক্স ছিল, ওই জায়গাগুলো অনেক অগোছালো। ওই টিনের বক্সটা খোলা, যেটা তালাবদ্ধ ছিল। তখন দাদি ধারণা করেছিলেন যে ওই জটটি তার হাজবেন্ড, মানে আমাদেরকে যিনি ঘটনা বলেছেন, তার দাদা ওই টিনের বক্সের মধ্যে আটকে রেখেছিলেন এবং ওইটা নেয়ার জন্যই দাদার মৃত্যুর 3-4 দিন পর থেকে এসে রাতের বেলা খোঁজাখুঁজি করত। একটা পর্যায়ে সে পেয়ে যায় এবং সেটা নিয়ে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পর পরিবারের কোনো ক্ষতি কেউ করেনি। দাদার মৃত্যুর পর তার ক্ষমতাও শেষ হয়ে গিয়েছিল। এই কারণে বাড়িতে এসে ওই জট নিয়ে যেতে পেরেছিল। তো যাই হোক, ওনার আমাদেরকে বলেছেন যে ওনার বড় ফুপু, ওনার বাবা, বড় 2 চাচা তারা ইন্তেকাল করেছেন। ওনার মেজ ফুপু, ছোট ফুপু এবং এখনও ওনার ছোট চাচা, এনারা 3 জন বেঁচে আছেন। তো যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করব, আর যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করব, তারা যেন দীর্ঘায়ু লাভ করেন, সুস্থ থাকেন। প্রিয় লিসেনার্স, এই যে জিন বা অশরীরী, এদের শরীরের কোনো একটা অংশ বা এই যে চুল বা জটের কোনো একটা অংশ নিয়ে নিলে এরা যে সমাজচ্যুত হয়, বা তারা যদি ইচ্ছা করে কাউকে দেয় তারা যে সমাজচ্যুত হয়, এটা কিন্তু আসলে আমার জানা ছিল না। এই ঘটনার মাধ্যমে জানতে পেরেছি, কারণ ওই জিন নিজেই স্বীকার করেছিল যে এগুলো দিলে তাদের কি ক্ষতি হবে। তো এই ঘটনার মাধ্যমে আমরা নতুন একটি বিষয় সকলের সামনে উপস্থাপন করতে পেরেছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ যিনি ঘটনা দিয়েছেন। তার নামটি আমি বলতে পারিনি, আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে ওনার নামটা বললে খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু উনি খুব মানে ভালোভাবে নিষেধ করেছেন যে তার নামটা যেন না বলি, এমনকি তার দাদার নামটিও না বলি,
তো আশা করছি এই ঘটনা যদি আশেপাশের লোকজন কেউ জেনে থাকেন তারা বুঝতে পারবেন যে আসলে কাদের সাথে ঘটনা ঘটেছে। তো আমরা আমাদেরকে যারা ঘটনা পাঠান তারা যেই যেই বিষয়গুলো বলতে নিষেধ করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের সেই ব্যাপারগুলো মাথায় রাখার এবং তাদের ওই মতামতগুলিকে শ্রদ্ধা করার। তো প্রিয় লিসেনার্স, আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ড করে, যেটা আপনাদের জন্য সুবিধা হয়, আপনারা আফনান দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারবেন। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিং আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা স্পেলিংটা চেক করে নিতে পারবেন। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জয় সাহা। তার বাড়ি নাটোর জেলার সিংড়া থানার শোরকল ইউনিয়নে। আর তিনি যে ঘটনাটি শেয়ার করেছেন সেটি চাপাই নবাবগঞ্জ জেলার গোয়ালবাড়ি ফজলি আম বাগানের একটি ঘটনা। আর এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার মাসির হাজবেন্ডের কাছে, মানে ওনার মেশোর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল 2006 সালের দিকে। জায়গাটার একটু বর্ণনা না দিলেই নয়। যারা চাঁপাইনবাবগঞ্জের গোয়ালবাড়ি ঘাট থেকে শুনছেন আশা করি তারা জানেন যে সেই সময় ফজলি আম বাগানের ভয়াবহতা। ওই ফজলি আম বাগানটির এক পাশে রাস্তা ছিল এবং অন্য পাশে মহানন্দা নদীর পাড়ে শ্মশান ছিল। শ্মশান ও ফজলি বাগানের দূরত্ব বেশি না, জাস্ট শুধু রাস্তার এপাশ আর ওপাশ। আগে দিনের বেলাতেই মানুষ তেমন একটা ওই দিকটাতে যেত না। দিনের বেলায় অন্ধকার হয়ে থাকতো আর বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ঘটতো নাকি। এবার মূল ঘটনাতে চলে আসি। ঘটনাটি যার সঙ্গে ঘটে তার নামটি সঙ্গত কারণে আমরা ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। তো আমরা ছদ্মনাম হিসাবে ব্যবহার করে তার নামটা দিতে পারি প্রদীপ, কারণ উনি ছদ্মনাম প্রদীপ হিসেবেই আমাদেরকে পাঠিয়েছেন। তো এই প্রদীপ ছিল ওনার মেশোর বন্ধু। আর সেই সময় মানে 2006 সালের দিকে ওই মেশোর বন্ধু আর মেশো তারা একসাথে ট্রাকে থাকতো। ট্রাকে কেন থাকতো? সবসময় আম নামাতে হতো, আমগুলো ঢাকায় পাঠাতে হতো, মানে এই কাজের সাথে ওনারা যুক্ত থাকতেন। এই জন্য নির্দিষ্ট একটা ট্রাকে সবসময় তারা থাকতেন। ট্রাকের পেছন সাইডটাতে ওনারা রাত্রেও ঘুমাতেনও যদি প্রয়োজন হয়। তো ওই সময় তারা কি করতো, সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে প্রতিদিন কয়েকজন মিলে সেই ফজলি বাগানে চলে যেতেন আর তার টাকা দিয়ে তাস খেলতেন। কারণ সেই সময় পুলিশের ভয় ছিল, টাকা দিয়ে তাস খেললে পুলিশ এসে ধরে নিয়ে যেত। আর তারা ফজলি আম বাগানে যেত এই কারণে যে দিনের বেলায় মানুষ ওখানে কম যেত আর রাত্রেবেলা তো যেতই না। সেইখানে তাস খেলার মজাই আলাদা, কোনো মানুষজনের উৎপাত নাই, পুলিশও আসবে না, পুলিশেরও ভূতের ভয় হয়তো বা থাকতে পারে। তারা ওই আমবাগানে নির্দিষ্ট কোনো বড় ধরনের কোনো আসামি ধরতে যাওয়া ছাড়া ওই তাস খেলুড়ের লোকদেরকে ধরতে যাবে এমনটা আসলে মনে করা ঠিক নয়। এই কারণে তারা ওই জায়গাটাতে তাস খেলার জন্য একটা অভয়ারণ্য বানিয়ে নিয়েছিলেন। তো যাই হোক, তো ওইখানে হারিকেন নিয়ে মেশোর সেই বন্ধু প্রদীপ তাস খেলতে যায়। তারা মোট 7 থেকে 8 জন ছিল। তো প্রদীপ তাস খেলতে বসে, খেলতে খেলতে এক সময় সে সব টাকা হেরে যায়। সে মাথায় হাত দিয়ে ভাবে, হাই হাই, এত টাকা হারলাম, একটা টাকাও তো তুলতে পারলাম না, টাকা তো তুলতে হবে। আর যারা টাকা দিয়ে তাস খেলে বা টাকা দিয়ে কোনো ধরনের কোনো খেলা খেলে, হেরে গেলে এটা কিন্তু একটা নেশার মতো, যে কোনো মূল্যে তারা কিছুটা হলেও টাকা তুলতে চায়। এই কারণে তারা আরও টাকা বিনিয়োগ করে, পরে সবই হারায়। তো সে ওই চিন্তা করে সবাইকে বলে, এই তোরা থাক, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। এই বলে সে হারিকেন নিয়ে বাড়ির দিকে যায়। তো সে বাড়িতে যায়,
এই ফজলি আমবাগান পার হয়ে 7 থেকে 8 মিনিট হাঁটলে তার বাড়ি, মানে খুব যে বেশি দূরে তা কিন্তু নয়। তো উনি বাড়িতে যান, স্বাভাবিকভাবেই গেছেন, বাড়ির থেকে টাকা নিয়ে ফিরছেন। তো সে ফজলি আমবাগানের দিকে আসছে, আর শুরুতেই বলে দেওয়া হয়েছে যে এক পাশে ফজলি বাগান আর এক পাশে শ্মশান, আর তারা তো ওই বাগানের ভেতরে খেলছিল। সে রাস্তা থেকে দেখছে, মানে যেতে যেতে দেখছে যে 7-8 জন ছিল আর তো আগে ওইখানে, সে তো চলে এসেছিল। এখন 4 জন বসে আছে, গোল করে বসে আছে, মাঝখানে একটা হারিকেন টিম টিম করে জ্বলছে, কোনো সারা শব্দ নাই, চুপ করে বসে আছে। তারা উনি চিন্তা করেছেন যে তাস তো সবাই চুপচাপই খেলে, খুব একটা বেশি কথা বলে না, নিজের তাসের দিকে সবাই তাকিয়ে থাকে, এই কারণে হয়তো বা কথা বলছে না। তো প্রদীপ এটা চিন্তা করছে যে আচ্ছা, আমি তো আরো কয়েকজনকে রেখে গিয়েছিলাম, শুধু 4 জন কেন, 4 জনকে দেখা যাচ্ছে কেন। সে আবার চিন্তা করে হয়তো বা ওরাও তাস খেলায় হেরে গেছে, সে এতক্ষণে আসতে আসতে ওরাও হেরে গেছে, সব টাকা পয়সা শেষ, এই কারণে তারা চলে গেছে। তো সে কিন্তু ওদের দিকে এগোতে থাকে, কিন্তু সে এগোচ্ছে এবং মনে হচ্ছে যে কই এই এতক্ষণ, মানে তার দিকে, এই 4 জনের দিকে আগাচ্ছেই, একটা শব্দও তো ওরা করছে না। বিষয়টা তার কাছে ওইভাবে শুরুর দিকে অস্বাভাবিক লাগেনি। প্রদীপ কিছুটা কাছে যাওয়ার আগেই তাদেরকে বলছে, কিরে অন্যরা কই গেল রে? কোনো শব্দ আসে না অপর পাশ থেকে, মানে কোনো রিপ্লাই নেই। বেশ কয়েকবার বলে, তখন প্রদীপ দূর থেকেই বলে, এই কিরে তোরা কোনো কথা বলিস না কেন? তারপরেও কোনো উত্তর আসে না। এদিকে প্রদীপ খেয়াল করছে সে বেশ খানিকক্ষণ ধরে ওদের দিকে হাঁটছে, কিন্তু ওদের কাছে পৌঁছাতে পারছে না। আর রাস্তা থেকে নেমে ওদের দিকে যে যাচ্ছে, বড়জোর 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই ওদের কাছে চলে যাওয়ার কথা, কিন্তু বেশ খানিকক্ষণ হয়ে গেল, হাঁটছে তো হাঁটছেই, ওদেরকে দেখছে কিন্তু ওদের কাছে যেতে পারছে না। এমন না যে ওরা সরে চলে যাচ্ছে, ওরা কিন্তু ওদের জায়গাতেই বসে আছে, কিন্তু ওদের কাছে যেতে পারছে না। তখন প্রদীপের মনে সন্দেহ হয় যে আচ্ছা, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? না তো, এটা তো কোনো স্বাভাবিক কোনো বিষয় না, কারণ যতই সামনে যাচ্ছি ওদের কাছে যেতে পারছি না। আর এমনিতেই তো এই ফজলি বাগানের অনেক কুখ্যাতি রয়েছে। তো সে তার হাতে থাকা হারিকেনের আলো একটু বাড়িয়ে দেয়, এবং বাড়িয়ে দেওয়ার জন্য সে হারিকেনটা উপরের দিকে তোলে, মুখের কাছে নিয়ে হারিকেনটা বাড়ি দিয়ে হাতটা সামনের দিকে আবার একটু ধরে, যে সামনে ওদেরকে একটু ভালো করে দেখি। এমন সময় দেখে যে একটু আগে 4 জনকে বসে থাকা দেখেছিল, একজনও নাই। আজব ব্যাপার, হারিকেনটা উঁচু করে একটু হারিকেনের দিকে তাকিয়ে, হারিকেনের আলো বাড়াতে বড়জোর 5 থেকে 6 সেকেন্ড লেগেছে। এই 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে এরা সবাই কোথায় গেল? নিশ্চয়ই এরা কোনো মানুষ নয়। প্রদীপ উল্টো দিকে ঘুরে আবার রাস্তায় উঠে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে না, আজকে আর কোথাও যাবো না, দ্রুত বাড়ি চলে যাই। এমন সময় মনে হলো 3 থেকে 4 জন মানুষ একসাথে ডাকছে, কিরে প্রদীপ, কোথায় যাচ্ছিস? তাস খেলবি না আমাদের সাথে? আয় তাস খেলি। এই কথা শুনে যখনই প্রদীপ পিছনে ফিরে তাকায়, তখন দেখে অনেক বড় বড় দানবের আকৃতির 4 জন মাটি থেকে 10 থেকে 12 ফুট উপরে ভাসছে, এবং তাদের চেহারাও বিকট। তারা একসাথে বলছে, আয় প্রদীপ আয়, আয় আমরা একসাথে তাস খেলি। এইটা দেখার পর প্রদীপ অনেক ভয় পায়, এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। সে বাড়ির দিকে এক দৌড় দেয়। দৌড় তো দিচ্ছে, কখন যে হাত থেকে হারিকেন পড়ে গেছে সে নিজেও জানে না। সে প্রাণপণে সে স্রষ্টাকে ডাকতে ডাকতে বাড়ির দিকে দৌড় দেয়। তার বাড়ি খুব বেশি দূর না হওয়াতে তাড়াতাড়ি সে বাড়িতে চলে যায়। বাড়ি যাওয়ার আগ পর্যন্ত তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সে বাড়ির দরজার কাছে যেয়ে ও মাগো বলে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে তার মা বাবা বাইরে বের হয়ে আসে, এসে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে তারা ঘরে নিয়ে যায়। ওই রাতে তার অনেক জ্বর এসেছিল, কিন্তু জ্ঞান ফেরেনি। পরের দিন সকালবেলা তার জ্ঞান ফেরে, তখন অনেক জ্বর ছিল। জ্ঞান ফিরতেই সবাইকে রাতে ঘটে যাওয়া ঘটনাটি বলে। তো তার মা বাবা তাকে অনেক বকাঝকা করে, বলে তুই রাত 3টা পর্যন্ত ফজলি বাগানে কি করছিলি? প্রদীপ বলে, অত রাত মানে? আমি তো সন্ধ্যার পরে বাসার থেকে বের হয়েছিলাম, পরে রাত 8টার দিকে বাড়িতে এসে বাসার থেকে টাকা নিয়েই তো আবার বাগানের দিকে যাচ্ছি।
তো রাত 3টা পর্যন্ত আমি কি করব? আর বাগানের দিকে গিয়েই তো এই ঘটনা ঘটলো। আর তারপরে তো আমি দৌড়ে বাড়িতে চলে আসছিলাম। তখন তার বন্ধুরাও কিন্তু চলে এসেছিল। তখন তার বন্ধুরা বলে যে তোর জন্য রাত 9টা পর্যন্ত অপেক্ষা করে আমরা সবাই চলে গেছিলাম। তখন প্রদীপ চিন্তা করে যে রাত 3টা পর্যন্ত আমি কি করলাম। আমি রাত 8টার দিকে বাগানের দিকে রওনা দিলাম, এদিকে আমার বাড়ির লোকজন বলছে রাত 3টার দিকে আমি বাড়িতে ফিরে এসেছি। তাহলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, প্রায় 6 ঘন্টারও বেশি, প্রায় 7 ঘন্টা সে কোথায় ছিল? এই 7 ঘন্টা কোন মায়াজালের চক্করে সে ঘুরে বেড়াচ্ছিল? এই বিষয়টা প্রদীপের কাছে খুব আশ্চর্যজনক লাগে এবং সবাই শুনে খুব আশ্চর্য হয়। তো সবাই বলে যে ওকে কানা ভুলোতে ধরেছিল, যার কারণে সে এই প্রায় 6-7 ঘন্টা কোথা দিয়ে যে সময় চলে গেছে সে নিজেও বুঝতে পারেনি। তো সবাই এটাও বলে যে যেহেতু ওর কাছে হারিকেন ছিল, আগুন ছিল, এই কারণে হয়তো বা ওর বড় কোনো ক্ষতি করতে পারেনি। তো যাই হোক, প্রদীপ আসলে এতটা ভয় পেয়েছিল যে কোনো ডাক্তার কবিরাজেও কাজ হচ্ছিল না। তাকে ডাক্তারও দেখানো হয়েছিল, কবিরাজ দেখানো হয়েছিল, হুজুর দেখানো হয়েছিল, তান্ত্রিক দেখানো হয়েছিল, হেন কোনো পদ্ধতি প্রদীপের মা বাবা বাকি রাখেনি তার সুস্থতার জন্য। কিন্তু প্রদীপ দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল। তার যে মারাত্মক ভয় তার শরীরে বাসা বেঁধেছিল, এটি থেকে সে কোনোভাবে বের হয়ে আসতে পারছিল না। আস্তে আস্তে সে শুকিয়ে যেতে থাকে, বিভিন্ন ধরনের অসুস্থতার ভর। সর্বোচ্চ 1 মাস প্রদীপ বেঁচে ছিল। তারপর প্রদীপ মারা যায়। এক হুজুর বলেছিল যে ও যাদেরকে দেখেছে তারা খুব খারাপ শ্রেণীর পিশাচ, এবং তারা তার রূপে প্রদীপের সামনে আবির্ভূত হওয়ার কারণে প্রদীপ এতটাই ভয় পেয়েছিল যে তার থেকেই প্রদীপের আসলে মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চমৎকার একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জয় সাহা আপনাকে। আর প্রিয় লিসেনার্স, একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা অনেকেই স্বেচ্ছায় জিন দেখার আগ্রহ প্রকাশ করি যে আমরা জিন দেখব, বা এমন এমন জায়গায় ঘুরে বেড়াতে চাই যেখানে গিয়ে আমরা জিন দেখতে পারি বা এই ধরনের পিশাচ শ্রেণীর কাউকে দেখতে পারি, ইচ্ছাকৃতভাবে। এবং আমরা এটাও চিন্তা করি যে আমার অনেক সাহস, আমি ভয় পাবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মিথ্যা হতে পারে না। কারণ কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন দেখতে কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বলেছিলেন, কসম সেই খোদার যার হাতে আমার প্রাণ, তোমরা যদি জিনদের সত্যিকারের সুরতে দেখতা তাহলে তোমরা সেটা সহ্য করতে পারতা না। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে অনেকেই জিনদেরকে বিভিন্ন ধরনের সুরতে বা সুন্দর চেহারা এরকম সুরতে দেখেন। আসলে এটাই কি তাদের আসল সুরত? তাদের আসল সুরত অনেক ভয়ানক, এবং সেই আসল সুরতে যদি কেউ দেখতো অবশ্যই তার অনেক বড় ক্ষতি হতো। সহ্য করার মতো চেহারা তাদের না। আমরা আমাদের স্বাভাবিক চোখ দিয়ে তাদের অরিজিনাল সুরত আসলে দেখতে অভ্যস্ত নই, বা সেটা দেখাও আমাদের পক্ষে অনেক ভীতিকর এবং ভয়ানক একটি ব্যাপার আমাদের জন্য ডেকে আনবে। তো প্রিয় লিসেনার্স, জিনেরা অনেক সময় সুন্দর সুরতে আমাদের সামনে হাজির হয়, তার মানে এই না এটাই তাদের সুরত। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এক এক শ্রেণীর জিনদের চেহারা এক এক রকম। কারোটা এত বেশি ভয়ঙ্কর যে অন্য জিনেরাও তাদেরকে দেখে ভয় পায়, এমনও কিন্তু জিন রয়েছে। তো যাই হোক, আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মিশকাত হোসাইন, গ্রাম ঘুনি, ইউনিয়ন বসুন্দিয়া, উপজেলা যশোর সদর, জেলা যশোর। উনি এর আগেও আমাদেরকে দুটো ঘটনা পাঠিয়েছিলেন, যে ঘটনা দুটি আমরা শেয়ার করেছি। আর এই ঘটনাটি ওনার পাঠানো তৃতীয় ঘটনা। চলুন প্রিয় লিসেনার্স, আমরা মূল ঘটনা শুনে আসি। ঘটনাটি
ওনার দাদির কাছ থেকে শোনা। ঘটনাটার সময়কাল আজ থেকে আরো বহুদিন আগে, সাল ঠিকমতো বলা খুবই মুশকিল। ঘটনাটি ঘটেছিল ওনার দাদির বাবার সাথে। তার নাম মোতালেব সর্দার। ওনার দাদির বাবা ছিলেন খুব লম্বা চওড়া এবং শক্তিশালী একজন পুরুষ। সে গ্রামের মাতুব্বর ছিলেন। গ্রামের সালিশ বিচারের সময় তাকে ডাকা হতো, তিনি ফয়সালা করতেন। বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে তার বিচক্ষণতা সকলকেই মুগ্ধ করত। একজন সৎ, নির্ভীক এবং নিরপেক্ষ মানুষ হিসেবে সকলের কাছে তিনি পরিচিত ছিলেন। ওনার দাদির বাবার বাসা ছিল যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজারের পাশে বুইকারা নামক এলাকার গোরস্থান মোড়ে। তো যাই হোক, প্রতিদিনের মতোই ওনার দাদির বাবা স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন। তখন তার বয়স ছিল প্রায় 40-42 বছর এরকম। টকবগে যুবকের মতোই তখন তার লাগতো। তার যে বয়স হয়েছে সেটা দেখে কিন্তু বোঝা যেত না। আর উনি মাশাআল্লাহ অনেক সুদর্শন মানুষ ছিলেন। যেই তার সাথে দেখা করতো বা যার সাথে তার দেখা হতো, তার সাথে কথা বলার একটা আগ্রহ সৃষ্টি হতো। মানে ওনার সুঠাম দেহ, সুদর্শন চেহারা, যে কোনো মানুষ তাকে দেখলেই কথা বলতে চাইতো, পরিচিত হতে চাইতো। একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব তার মধ্যে ছিল। তো যাই হোক, একদিন তার কাছে একটি খবর আসে যে একটা সালিশের জন্য তাকে যেতে হবে নদীর ওপারে। আর নোয়াপাড়া বাজারের পাশেই ভৈরব নদী, নদীর ওই পারে শঙ্করপাশা, পুরাখালী, মথুরাপুর এই গ্রামগুলো রয়েছে। আর ওনার দাদির বাবাকে যেতে হবে মথুরাপুর এলাকায়। ওই এলাকায় বুইকারা গ্রামের একটি মেয়ে স্বামীর সাথে গন্ডগোল করে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। তার সালিশ করতে হবে। তো যাই হোক, সালিশ এই কারণে করতে হবে যে ওই মেয়ের যারা আত্মীয় স্বজন তারা তো ওই বাড়িতে এসেছে, তাদেরকে দোষারোপ করছে যে আমাদের মেয়ের মৃত্যুর জন্য তোমরা দায়ী, আমরা কেস করব, এই সেই। তো এই জন্য মূলত এই সালিশের আয়োজন। তো ওনার দাদির বাবা আসরের নামাজ পড়েই ওনার একটা বাইসাইকেল ছিল, সেই বাইসাইকেল নিয়ে ওই সালিশের উদ্দেশ্যে রওনা হন। সে সময় তো এখনকার মতো এরকম যানবাহন ছিল না, নদী পার হওয়ার জন্য ছিল নৌকা। তিনি ওই বাইসাইকেলটি নৌকায় উঠিয়ে নদী পার হয়ে মাগরিবের আগে ওই সালিশের স্থানে পৌঁছান। তো মাগরিবের নামাজের পর সালিশ শুরু হয়। তো সেখানে বসার পর ওই মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা তাকে একটু সাইডে নিয়ে যান যে ভাই আসেন, একটু কথা আছে। তো সাইডে ডেকে নিয়ে বলেন যে সালিশটা আমাদের পক্ষে করে দিবেন, কোনো কেস কাবারির মধ্যে আমরা যেতে চাই না, কোনো ঝামেলা না হয়। যেহেতু মেয়েটা মারা গেছেই, সুইসাইড করেছে, আমরা তো তাকে হত্যা করিনি, তারপরেও মারা গেছে, এখন তার বাড়ির লোকজন আমাদেরকে দায়ী করতেছে। এখন এসব ঝামেলা মিটাই দেন, আপনাকে মোটা অঙ্কের টাকা দিব। উনি বুঝতে পারেন যে এই মেয়ের আত্মহত্যার পেছনে এদের একদম প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তাকে হয়তো এমনভাবে নির্যাতন করেছে যার ফলে সেই মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এখন উনি তো সকলের কাছে সৎ মানুষ হিসেবে পরিচিত, কিন্তু ওই সময় কেমন যেন হঠাৎই উনি বদলে যান। উনি ওই মোটা অঙ্কের টাকার লোভে পড়ে যান। আর সালিশে ওই নিরপরাধ মেয়েটির পক্ষে বিচার না করে অপরাধী শ্বশুরবাড়ির লোকেদের পক্ষেই বিচারের রায় প্রদান করে। যাই হোক, মেয়ের পক্ষের লোকজন বিচারের রায় শুনে খুবই হতাশ এবং মর্মাহত হন ন্যায় বিচার না পাওয়ার জন্য। আর এদিকে বিচার সালিশ করতে করতে প্রায় রাত বেজে যায় 12টার মতো। তো ওনার দাদির বাবাকে বিচার শেষ করে বাসায় ফিরতে হবে, তাই সে সালিশের স্থান থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হন। যেহেতু ছেলে পক্ষের পক্ষে রায় হয়েছে, তাই মেয়ে পক্ষের লোকজন তো অসন্তুষ্টই, তাই না? তো এবং এই অসন্তুষ্ট থাকাটাই স্বাভাবিক। ওনার দাদির বাবা পকেটের টাকা গুজে সেই সাইকেল নিয়ে আবার বাড়ির দিকে রওনা হন। চাঁদের আলো ছিল, ভালোই চালাতে পারছিলেন সাইকেল চালাতে চালাতে ওই নদীর ঘাটের কাছে আসেন। ওই পর্যন্ত কোনো সমস্যা হয় না। যখন নদীর ঘাটে এসে পৌঁছায় তখন সমস্যা একটা হলো, ঘাটে কোনো নৌকা নাই। আর এত রাত্রে গ্রামে ঘাটে নৌকা থাকবে না, এটাই তো স্বাভাবিক।
এখন উনি এই খেয়া ঘাটে দাঁড়িয়ে আছেন এবং ভাবছেন এই সাইকেল নিয়ে সাঁতার কেটে তো নদী পার হওয়া যাবে না, সাইকেল না থাকতো সাঁতার কেটে নদী পার হয়ে যেতাম, এখন কি করব। সাইকেল নিয়ে অপেক্ষা করতে থাকেন এবং চিৎকার করে ও মাঝি মাঝি বলে ডাকতে থাকেন। যদি তার সারা শব্দে কোনো এক মাঝি দূর থেকে চলে আসে এই আশায়, যদিও তিনি বুঝতে পারছিলেন যে এই আশায় মানে বুক বেঁধে লাভ নেই, কারণ তিনি অন্ধকারে ঢিল ছুটছেন। মানুষ যখন খুব নিরুপায় হয়ে যায় তখন খড়কুটো ধরেও বাঁচতে চায়। তো ওই অবস্থায় হয়েছিল ওনার, ওই অন্ধকারে উনি মাঝি মাঝি বলে চিৎকার করছিলেন, কিন্তু কোনো সারা শব্দ কোথা থেকেও আসছিল না। উনি অপেক্ষা করছিলেন। হঠাৎ করে চাঁদের আলো তিনি খেয়াল করেন নদীর মাঝখান থেকে কোথা থেকে যেন একটা নৌকা তার দিকে আসছে, আর ওই নৌকায় একটা ছোট্ট হারিকেন বাঁধা আছে। বোঝা যাচ্ছিল ওই নৌকা একজন মাঝি রয়েছে, ওই নৌকাটি চালাতে চালাতে তার দিকে আসছে। অথচ কিছু সময় আগেও ওই নৌকায় কাউকে দেখা যাচ্ছিল না, ওই নৌকায় বলতে না মানে নদীতে কাউকে দেখা যাচ্ছিল না। উনি চিন্তা করলেন হঠাৎ করে নৌকা কোত্থেকে উদিত হলো, আবার নৌকায় হারিকেন আছে, তা হারিকেনের আলোটা কেন আমার নজরে পড়লো না। যাই হোক, উনি এসব বিষয় নিয়ে আর ভাবনা চিন্তা করতে চাচ্ছিলেন না, একটা নৌকা পাওয়া গেছে এটাই তো বেশি। তো নৌকাটা তার কাছাকাছি আসে এবং কর্কশ কণ্ঠে বলে ওঠে, ওপারে যেতে চাইলে তাড়াতাড়ি নৌকায় উঠে বসেন। এই বলে সে চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। তো ওনার দাদির বাবা নৌকা পেয়ে তো খুবই খুশি, কোনো রকমের চিন্তা না করে সাইকেল নিয়ে নৌকায় উঠে পড়েন। তো নৌকা ছেড়ে দিয়েছে, হঠাৎ করে একটা মহিলার আওয়াজ শোনা যায়। তো মহিলা দৌড়ে আসছে এবং বলছে, দাঁড়াও দাঁড়াও মাঝি দাঁড়াও, আমাকে নিয়ে যাও। তো মাঝি নৌকা কিছুটা ছেড়ে দিয়েছিল, আবার ঘাটে ফেরায়। ওই মেয়েটি নৌকায় উঠে ওই মাঝি যেই পাশে বসেছিল ঠিক সেই পাশটাতে চলে যায়। মেয়েটির হাবভাব দেখে মনে হলো ওই মাঝিকে নৌকা আগে থেকে চেনে। ওই মেয়েটির কাঁধে একটা ঝোলার মতো বাঁধা ছিল। অনেক সময় বেদে সম্প্রদায়ের নারীরা কাঁধে এক ধরনের ঝোলা রাখে, অনেকটা তেমন। নৌকা ছেড়ে দেয়, নৌকা চলছে। নৌকা যখন মাঝ নদীতে চলে এসেছে তখন ওনার দাদির বাবা উনি এক ধরনের একটা শব্দ শুনতে পান। শব্দটা কেমন, ওই মহিলা এবং মাঝি নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে আর হাসাহাসি করছে। যেহেতু ওনার দাদির বাবা এক পাশে বসেছিলেন নৌকার, ওই মোতালেব সর্দার, তো মোতালেব সর্দার উনি এক পাশে বসেছিলেন, আর ওই শব্দগুলা উনি স্পষ্ট বুঝতে পারছিলেন না, কিন্তু তাদের কথাবার্তা হাসাহাসি মনে হচ্ছে আস্তে আস্তে তীব্র হচ্ছে। তো উনি একটু শোনার চেষ্টা করেন যে এই দুইজন কি কথা বলে। উনি ভালো করে খেয়াল করেন যে ওই দুইজন এমন ভাষায় কথা বলছে যে এই ভাষা উনি আগে কখনো শোনেনি নাই। এটা কোনো আঞ্চলিক ভাষাও না, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ভাষা, যেই ভাষা আসলে বাংলা ভাষা না। কিন্তু তখনকার সময় বাহিরের লোকজন নিশ্চয়ই ওইখানে আসেনি যারা নিজেদের মধ্যে তাদের আঞ্চলিক ভাষা বা ভিন্ন দেশের ভাষায় কথা বলছে। তো উনি খুব অবাক হন যে আসলে এরা কি বলে, কিছুই তো বুঝতে পারি না। তখন উনি আরো একটা জিনিস দেখতে পান যে ওই হাসাহাসি কথাবার্তা বলতে বলতেই ওই মহিলা ঝোলার ভিতর থেকে কিছু একটা বের করলো, বের করে ওখান থেকে একটা অংশ ছিঁড়ে ওই মাঝিকে দিল এবং সে নিজে খাওয়া শুরু করেছে। ঝোলার মধ্যে থেকে যখনই জিনিসটা বের করা হয় তখন খুব কটু গন্ধ, মানে বাজে গন্ধ এই মোতালেব সর্দারের নাকে ভেসে আসে। উনি যতটুকু আলো ছিল সেটাতেই খেয়াল করে দেখতে পান যে ওই মহিলা যেই জিনিসটা খাচ্ছে আর ওই অংশ, ওই জিনিসটা থেকে যেই অংশটা ছিঁড়ে ওই মাঝিকে দিয়েছে, মনে হচ্ছে এটা কোনো মানুষের বাচ্চার লাশ। এই দৃশ্য দেখে উনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠেন। আর যখনই চিৎকার দিয়েছেন তখনই ওই নৌকার মাঝি এবং ওই মহিলাটি তার দিকে তাকায়। যখনই তার দিকে তাকিয়েছে তখন দেখতে পাই এই দুইজনের চোখ স্বাভাবিক মানুষের চোখ থেকে অনেক বড় বড় এবং অন্ধকারে কুকুর বিড়ালের চোখের উপর টর্চ লাইট জ্বালালে যে ধরনের জল একটা ভাব আমরা দেখতে পাই সেভাবে জ্বলছে। এরপর উনি ভয়ে ওই নৌকার উপরই সেন্সলেস হয়ে যান। ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে মনে হচ্ছিল পানি এসে ওনার গায়ে লাগছে।
উনি উপর হয়ে কোথাও পড়ে আছেন, নিচ থেকেও পানির একটা ছিটা এসে ওনার গায়ে লাগছে, মুখে লাগছে। উনি ভালো করে তাকিয়ে দেখেন যে উনি নদীর ভিতরই আছেন, কিন্তু উনি একটি কলা গাছের ভেলার উপরে আছেন। 5-7টা কলা গাছ একত্র করে একটি ভেলা বানানো হয়েছে, সেই ভেলার উপর উনি আছেন। ওনার সাইকেলটা ওই ভেলার উপরে আছে। উনি চিন্তা করেন যে এই ভেলা আসলো কোত্থেকে। একটু আগে তো আমি নৌকায় ছিলাম, আর নৌকায় উনি বিভৎস কিছু দেখেছিলেন। উনি চিন্তা করলেন যেহেতু আমি ভেলার উপর আছি, এখন ভেলা মানে বাওয়ার জন্য তো কোনো বৈঠা নাই। উনি হাত দিয়েই বৈঠার কাজ করতে করতে নদীর পাড়ে চলে আসে। নদীটা কিন্তু খুব বেশি বড় ছিল না, ছোট। উনি সাইকেলটা উঠান ওখান থেকে। উনি ভাবতে থাকেন যে একটু আগে কি হয়েছিল, কি ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল, আমি ভেলায় উঠলাম কিভাবে নৌকা থেকে। একথা ভাবতে ভাবতে উনি বাড়ির দিকে সাইকেল চালিয়ে যেতে থাকেন। ওনার বাড়ির কাছাকাছি আসার আগে একটা বড় আম গাছ রয়েছে, ওই সময় ছিল আর কি। তো ওই আম গাছের নিচে লাল শাড়ি পরে কোনো একটা মেয়ে বসে আছে। উনি চিন্তা করেন কি ব্যাপারে, এত রাত্রে এখানে একটা মেয়ে বসে আছে, ঘটনা কি? আর যেহেতু উনি গ্রামের মাতব্বর ছিলেন, স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলা, কারো বিপদ আপদে খোঁজখবর নেয়া, এটা ওনার একটা দায়িত্বও ছিল। তো উনি ওই চিন্তা করে ওই মেয়েটির কাছে গিয়ে বলেন যে, কি গো মেয়ে, তুমি কোন বাড়ির? এত রাত্রে এখানে বসে আছো কেন? ঝগড়াঝাটি হয়েছে নাকি বাড়িতে? কোন বাড়ির তুমি বলো, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। তো এই সমস্ত কথাবার্তা মানে উনি বলছেন, কিন্তু ওই মেয়েটি কোনো উত্তর দেয় না। ওই মেয়েটি মানে নাকি সুরে কান্নাকাটি করছে, মনে হচ্ছে যে সে খুব মনে কষ্ট পেয়েছে। মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এরকমটা না, মানে সে কাঁদছে আর কি, একটু নাকি সুরে কাঁদছে। কয়েকবার জিজ্ঞেস করে, তো জিজ্ঞেস করার পর বলে যে মানে উত্তর দেয়, সে উত্তর দেয়, বলে যে আমার শ্বশুর বাড়ি আমি ছিলাম, সেখান থেকে আসছি। তখন উনি আবার বলেন যে শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলে যে মথুরাপুর। বলে যে ঠিক আছে, তোমার শ্বশুর বাড়ি মথুরাপুর, তোমার গ্রাম কোথায়? বলে যে আমার গ্রাম বুইকারা। তখন ওনার মাথায় একটা বিষয় কাজ করে যে মথুরাপুর যে গ্রামে উনি সালিশ করতে গিয়েছিলেন, যে মেয়েটি সুইসাইড করেছিল, ওই মেয়েটির বাড়ি কিন্তু ছিল বুইকারা গ্রামে। তো এই কথা উনি চিন্তা করছেন, এর মধ্যে হঠাৎ করে দেখেন যে ওই মেয়েটির গলায় একটা রশি বাঁধা আছে, এবং ওই রশিটি আস্তে আস্তে মনে হচ্ছে গাছের উপর থেকে কেউ টানছে। আর ওই মেয়েটিও আস্তে আস্তে ওই রশিতে ঝুলে পড়ছে, এবং কয়েক মুহূর্তের মধ্যে সত্যি ওই মেয়েটি ওই রশিতে ঝুলে পড়ে। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, জিহবা বের হয়ে আসে, এবং ওই অবস্থায় মেয়েটি বলতে থাকে, লোকে তো তোকে খুব ভালো জানে রে, খুব সৎ, খুব ভালো মানুষ তুই, তাই না? আজকে তুই কি কাজটা করলি? তুই এরকম একটা অসৎ কাজ করতে পারলি? তুই টাকা খেয়ে নিরপরাধ একটা মেয়ের বিপক্ষে রায় দিলি। ওই মেয়েটি মারা গেছে কেন তুই জানিস? জানিস না। ওই মেয়েটির উপর কি নির্যাতন করা হয়েছিল জানিস? জানিস না। ওই শ্বশুরবাড়ির লোকজনই ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এটা আত্মহত্যা না, এটা হত্যা। কিন্তু তুই ওই মেয়েটির পক্ষে রায় দিসনি ইচ্ছাকৃতভাবে। তুই কি বাঁচতে পারবি? বাঁচতে পারবি না। এর খেসারত তো তোকে দিতেই হবে। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওই শূন্য থেকে ওই মেয়েটি ওই মোতালেব সর্দারের উপর ঝাঁপিয়ে পড়ে। যখন ঝাঁপিয়ে পড়ে তখন ওই মোতালেব সর্দার ফিল করে যে একটু আগে এই মেয়েটি একটা মানুষের অবয়বে ছিল, কিন্তু এখন না, সেটা মানুষের অবয়বে নাই, মনে হচ্ছে একটা ভল্লুকের মতো কোনো একটা জন্তু যার গা লোমে ভরা, এই প্রাণটি তার উপর আক্রমণ করেছে। এদিকে মোতালেব সর্দারের গায়েও কিন্তু অনেক শক্তি ছিল। তিনি প্রাণপণে ধস্তাধস্তি শুরু করেন। কোনো এক কায়দা তার থেকে রক্ষা পেয়ে ওই সাইকেল ফেলে রেখেই উনি দৌড়, আর ওই ভল্লুকের মতো প্রাণীটাও ওনার পেছনে পেছনে দৌড়াচ্ছে। ওনার বাড়ির কাছে যে কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের ভিতরে উনি ঢুকে পড়েন। যখন কবরস্থানের মধ্যে ঢুকে পড়েন, ওই প্রাণীটি ওই কবরস্থানের চতুর্দিকে ঘুরতে থাকে এবং
তার শব্দ, মানে গোঙানির যে আওয়াজ, এই আওয়াজ করতে থাকে ওই, এবং কবরস্থান চতুর্দিকে ঘুরছে। মানে এমন একটা অবস্থা যে এই মোতালেব সর্দারের কবরস্থান থেকে বের হলেই তার মৃত্যু নিশ্চিত। কিছু সময় পর ফজরের আজান দেয়, কারণ মোতালেব সর্দার বুঝতে পারছিলেন আসলে কয়টা বাজে। ফজরের আজান দেয় এবং আজান দেওয়ার পর উনি দেখতে পান ওই প্রাণীটি আস্তে আস্তে হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে কোথায় যেন চলে গেল। আজানের পর কিছু সময় পর যখন আলো ফুটে ওঠে তখন উনি গোরস্থান থেকে বের হয়েছিলেন। ওই সময় ওনার হাতে, পায়ে, বুকে, পিঠে আঁচড়ের দাগ ছিল যেখানে রক্ত জমাট বেঁধেছিল। এই পুরো ঘটনা তাদের মসজিদের ইমামের সাথে তিনি শেয়ার করেন। তখন ইমাম সাহেব বলেন যে আপনি খুব একটা অন্যায় কাজ করেছেন, আপনার মতো লোকের পক্ষে এই কাজটি করা উচিত হয়নি। প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হলো ওই মেয়েটির পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। যদি তারা ক্ষমা করে তারপরে আপনার বিচার যে ভুল ছিল এই ভুলটা সকলের সামনে স্বীকার করবেন এবং ওই টাকাটা ওই মেয়েটির শ্বশুরবাড়ির লোকদের কাছে ফেরত দেবেন এবং সকলের সামনে ক্ষমা চাইবেন যে তিনি অন্যায় করেছেন, সকলে যেন তাকে ক্ষমা করে। এর আগে তিনি এই ধরনের কোনো কাজ করেননি, এইটাই ওনার প্রথম এবং এইটাই ওনার শেষ, এরপরেও ইনি এই কাজটি করবেন না। এই ধরনের প্রতিশ্রুতি তাকে দিতে হবে। তাহলেই উনি এই উপদ্রব যেটা শুরু হয়েছে, এটা না হলে কিন্তু এটা তো চলতেই থাকবে, ওনার বাচ্চা কাচ্চাদের উপরও চলতে থাকবে। কারণ কোনো ভালো জিন এই যে যেই জিনিসগুলোকে দেখেছে সেগুলো আসলে খারাপ জিন না, ভালো জিন। এই ভালো জিনগুলোই ওনাকে এই ভয় দেখাচ্ছে ওনার এই অন্যায়ের কারণে, কারণ তিনি যে অন্যায় কাজ করবেন ওই জিনগুলো এটা মেনে নিতে পারেনি। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি এই কাজটি করেন। ওনার মতো লোকের পক্ষে ওনার এই অন্যায়কে আসলে স্বীকার করা এটা খুবই একটা বিব্রতকর ব্যাপার ছিল, কিন্তু তারপরেও উনি সেটি স্বীকার করেছিলেন। ওই মেয়েদের, ওই যে মেয়েটি মারা গেছে সেই মেয়ের পরিবারের কাছে গিয়ে উনি ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে ওই মথুরাপুর গ্রামে গিয়ে ওই মেয়ের শ্বশুরবাড়ির লোকদেরকে সেই টাকা ফেরত দিয়েছেন এবং সকলের কাছে স্বীকার করেছেন ওনার এই বিচারটা ভুল ছিল। সকলের কাছে তিনি ক্ষমা প্রার্থী। যেহেতু তিনি লজ্জিত ছিলেন এই বিষয়টি নিয়ে, সকলে তাকে ক্ষমা করে দেন। আর এরপর থেকে ওনার সাথে এই টাইপের কোনো ঘটনা মৃত্যু অবধি ঘটেনি। তবে হ্যাঁ, উনি যখন ক্ষমা চেয়ে বাড়িতে ফিরেছিলেন ওই রাতে উনি একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে ওই যে যেই মেয়েটিকে রাতের বেলা লাল শাড়ি পরা অবস্থায় দেখেছিলেন, সেই মেয়েটি স্বপ্নে তার কাছে আসে, এসে বলে যে যেহেতু তুই স্বীকার করেছিস তুই অন্যায় করেছিস, এই জন্য তোকে আর কখনোই আমরা বিরক্ত করব না, আর কখনোই তোর সামনে আমরা আসবো না, আর ভবিষ্যতে এই টাইপের কাজ আর কখনো করবি না। এই কথা বলে একটা অট্ট হাসি দিয়ে স্বপ্নের মধ্যেই ওই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। উনি স্বপ্নের থেকে এই স্বপ্ন যখন উনি দেখেন, ঘুম ভেঙে যাওয়ার পর ওনার স্ত্রীকে এই ঘটনাটি বলেছিলেন। তো সত্যি 2018 সাল পর্যন্ত ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি। 2018 সালে ওনার দাদির বাবা, মানে এই মিশকাত হোসেন ভাইয়ের দাদির বাবা, উনি মৃত্যুবরণ করেছিলেন। অনেক বৃদ্ধ বয়সে উনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু কোনো ধরনের ভয়ঙ্কর ঘটনা, মানে এই বিষয় নিয়ে কোনো ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ মিশকাত হোসেন ভাইকে তার পাঠানো, আমাদের চ্যানেলে পাঠানো তার তৃতীয় ঘটনার জন্য। আশা করছি তিনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। আর প্রিয় লিসেনার্স, আপনাদেরও তার ঘটনাগুলো ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আফনান দা হরর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফনান দা হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে ঘটনা পাঠাতে পারেন। আর ঘটনা পাঠানোর ঠিকানা afnandaHorrorWorld@gmail.com, এই অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিং চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আলামিন সিফাত ভাই। উনি একটি প্রমিনেন্ট সরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন, এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকায়।
কলমাকান্দা এলাকা, তার সাইড দিয়ে যে বর্ডার এলাকা রয়েছে, মেঘালয়ের পাহাড়গুলো সেখানে রয়েছে। আর অত্যন্ত প্রত্যন্ত এলাকায় ওনার বাড়ি হওয়ায় 2015 সাল পর্যন্ত কিন্তু সে এলাকায় তেমন কোনো উন্নয়নই হয়নি। রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না, বর্ষাকালে নৌকা ছাড়া কোথাও যোগাযোগের ব্যবস্থা ছিল না বললেই চলে। 2015 সালের পরে ওই এলাকায় প্রথম বিদ্যুৎ আসে। তো ওই এলাকায় একজন হুজুর ছিলেন, উনি ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে এসেছিলেন। ওই হুজুর অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন, মানে প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি ইসলাম ধর্ম বিষয়ে। উনি যখন দেওবন্দ মাদ্রাসা থেকে উনি লেখাপড়া শেষ করে বিদায় নেন, তখন ওনার ওস্তাদ ওনাকে বলেছিলেন যে বাংলাদেশে একজন জ্ঞান সমুদ্রকে আমি পাঠাচ্ছি। এই কথাটা ওনার সম্বন্ধে ওনার ওস্তাদ বলেছিলেন। তো যাই হোক, ওই যিনি মাওলানা সাহেব মানে যে হুজুর, সেই হুজুরের সাথে একটি ঘটনা ঘটেছিল। সেই হুজুরের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আসলে উনি জানতে পারলেন কিভাবে। একদিন এই আলামিন সিফাত ভাই উনি একটি গাছের নিচে টুলের উপর বসেছিলেন, খুব বেশি দিন আগের কথা নয়। তো তখন ওই হুজুর দিক দিয়ে যাচ্ছিলেন, ওনাকে উনি নানা বলে সম্বোধন করতেন। তো ওনাকে ডাক দেন যে নানা আসেন বসেন। তো উনি ওই হুজুর ওখানে আসেন, আসার পর ওনাকে বসতে দেন। ওখানে ওই টুল ছিল, উনি চেয়ার ছেড়ে বসতে দেন। তখন কথা প্রসঙ্গে বিভিন্ন আলাপচারিতা করতে থাকেন। একটা পর্যায়ে আলামিন সিফাত ভাই বলেন যে না আপনি তো অনেক ভালো মানের একজন হুজুর, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন বিষয়ে আপনার, আচ্ছা প্যারানর্মাল কোনো বিষয় আপনার সাথে ঘটেছে কিনা? তখন উনি বলেন হ্যাঁ, ছোটবেলায়, তখন বয়স খুব বেশি ছিল না, কিন্তু তখনও তিনি এই অ্যারাবিক লাইনে লেখাপড়া করছিলেন আর কি, খুব বেশি বয়স ছিল না। আর ওই সময় উনি একটি বাড়িতে লজিং থাকতেন। ওই লজিং বাড়িতে একটি ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটেছিল এবং দীর্ঘ সময় নিয়ে ঘটেছিল। এক রাতেরই একটি ঘটনা, বাট দীর্ঘ সময় নিয়ে ঘটেছিল। তো আলামিন সিফাত ভাই সেই ঘটনাটি জানতে চান এবং জানতে যাওয়ার প্রেক্ষিতে সেই হুজুর ওই ঘটনাটি বলেন। তিনি বলেন 1982 সালে এক বাড়িতে তিনি লজিং থাকতেন। লজিং হচ্ছে সেই বাড়িতে থাকা খাওয়া সব কিছু, বিনিময়ে ওই বাসার বাচ্চাদেরকে পড়াতে হবে, আর অন্য কাজ যদি সে করতে চায় করতে পারে। তো এইভাবে আগেকার দিনে কিন্তু অনেকেই লজিং থাকতো, আমরা লজিং মাস্টার বলতাম, লজিং হুজুর বলতাম। এখন এরকমটা খুব একটা দেখা যায় না, তবে আগে কিন্তু এরকম ছিল। তো উনি যেই বাড়িতে থাকা শুরু করেন, যে ঘরটাতে ওনাকে থাকতে দেওয়া হয়, ওই বাড়িটা ছিল হচ্ছে একটা আলগা বাড়ি। গ্রামে এটাকে আলগা বাড়ি বলতো। আলগা বাড়ি বলতে বোঝায় হচ্ছে যে মাঠের মধ্যে একটা বাড়ি, চারদিকে খোলা জায়গা, ফসলি মাঠ রয়েছে, কিন্তু মাঝখানে একটা বাড়ি। এই ধরনের বাড়িকে গ্রাম দেশে আলগা বাড়ি বলে অভিহিত করা হয়। তো ওই বাড়িটা ছিল এরকম আলগা বাড়ি। তো ওই আলগা বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আর একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওটাকে সবাই বলতো পড়া বাড়ি। পড়া বাড়ি কেন? ওখানে কেউ থাকতো না, পড়েছিল ওই বাড়িটা, এই জন্য ওই বাড়িটাকে সবাই পড়া বাড়ি বলতো। 1947 সালে দেশ ভাগের পর ওই বাড়িতে যে পরিবার থাকতো, তারা হিন্দু পরিবার ছিল, তারা ভারতে চলে যায় এবং ভারতে চলে যাওয়ার পর ওই বাড়িটা ওইভাবেই পরিত্যক্ত ছিল। ওখানে বিশাল গাছপালা হয়ে যায়, জঙ্গল হয়ে যায়, কেউ ওই বাড়িতে থাকতোও না, যেতও না, দখলও করতো না, ওটা পরিষ্কার পরিচ্ছন্নও কেউ করতো না। তো ওভাবেই পড়েছিল। তো আর একটা ব্যাপার হলো যে ওই বাড়ির আশেপাশে ওই এলাকাতে যাদের অপমৃত্যু হতো, স্পেশালি যারা সুইসাইড করতো, তাদেরকে লোকাল কবরস্থানে দাফন না করে ওই জায়গার কাছাকাছি জায়গায় দাফন করে আসতো লোকজন। তো এই কারণে ওই বাড়ি রিলেটেড বিভিন্ন ঘটনা রয়েছে, যেটা আলামিন সিফাত ভাই পরবর্তীতে আমাদেরকে পর্যায়ক্রমে পাঠাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ওই আলগা বাড়ি যেটাতে ওই হুজুর লজিং থাকতেন, তো যেই ঘরটাতে ওনাকে থাকতে দেয়া হয়, ওই ঘরের একটা অংশে বিভিন্ন মানে জ্বালানি কাঠ বা বিভিন্ন দ্রব্যাদি রাখা, আর আরেকটা অংশ ফাঁকা। ওই ফাঁকা জায়গাতে ওই হুজুরকে থাকতে দেন।
তো ওনাকে ওই জায়গাটাতে ওনার প্রয়োজনীয় যা যা জিনিস লাগে ঘুমানোর জন্য বা ওনার স্টাডি করার জন্য সব জিনিস ওই জায়গাটাতে দিয়ে দেন। এবং উনি যখন সন্ধ্যার পরে বাড়িতে ফিরতেন তখন ওই বাড়ির বাচ্চারা ওনার কাছে আরবি পড়তো। তো এটা প্রতিদিনের রুটিন ছিল। তো একদিন কি হয়, উনি সারাদিন বেশ পরিশ্রম করেছেন, খুব ক্লান্ত ছিলেন। উনি সন্ধ্যার পরে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর উনি বেশ কিছু সময় উনি স্টাডি করেন এশার আগ পর্যন্ত। তো ওই বাচ্চাদেরকে বলেন যে তোমরা এশার নামাজের পরে পড়তে আসো, আমি একটু খুব ক্লান্ত, আগামীকালকে আমার কিছু পড়া রয়েছে, এগুলো অন্তত একটু দেখি আর কি। তো যদি ঘুমিয়ে যাই তখন তো পড়াটা করতে পারবো না। তো এশার নামাজের পর বাচ্চারা পড়তে আসে। তো উনি আসলে এতটা ক্লান্ত ছিলেন যে উনি বাচ্চাদেরকে পড়াতে কখন যে ঘুমিয়ে পড়েছেন উনি নিজেও জানেন না। বাচ্চারা দেখছেন যে ওস্তাদজি খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছেন, এই জন্য ওস্তাদজিকে না ডেকে ওরাও আস্তে আস্তে ওখান থেকে চলে যায় যে উনি ঘুমাক। তো কতক্ষণ ঘুমিয়েছেন উনি আসলে নিজেও জানেন না। হঠাৎ এক ধরনের একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। শব্দটা এমন ছিল, মানে ওনার ভাষায়, মানে উনি যেভাবে যেটা ওনার কাছে ফিল হয়েছে সেটা হলো, গ্রামে অনেক বড় বড় ধরনের ঘুড়ি ওড়ানো হয়। তো ঘুড়ি যখন আকাশে ওড়ে ঘুড়ির এক ধরনের শব্দ হয়, মানে চি চি এক ধরনের শব্দ হয়। যারা ঘুড়ির শব্দ শুনেছেন তারা এটা বুঝতে পারবেন। তো ওনার কাছে মনে হচ্ছিল ঠিক ঘুড়ির শব্দ, কোনো বিশাল আকৃতির কোনো ঘুড়ি আস্তে আস্তে ওই বাড়িটার দিকে এগিয়ে আসছে। এগিয়ে আসতে আসতে হঠাৎ করে ওনার মনে হলো অন্য আর একটা ঘর যে রয়েছে ওই ঘরের উপর একটা বড় গাছ ছিল, ওই গাছের উপর ধপাস করে কোনো কিছু বসলো। তারপরে শব্দটা থেমে গেল। গাছের উপর বসার পর ওনার মনে হলো গাছটা নড়ে উঠেছে। এরপরে কোনো একটা জিনিস উঠানের উপরে ধপাস করে এসে পড়ল। ওনার কাছে মনে হলো বিশাল আকৃতির কোনো পাখি যদি কোথাও হঠাৎ করে এসে বসে এবং ডানা ঝাপটায়, ওই রকম শব্দ। তো ওনার ঘরের দরজা কিন্তু খোলা ছিল, ওনার স্টুডেন্টটা কিন্তু দরজা খুলেই চলে গিয়েছিলেন। আর যেহেতু ওই গ্রামে কিন্তু সন্ধ্যার পরে রাতের খাবারটা খেয়ে ফেলতেন অনেকেই, এই জন্য ওনার রাতের খাবারের কোনো ঝামেলা ছিল না, উনি ওই মাগরিবের পরে খাবার খেয়েছিলেন। আর যেহেতু খাবার খেয়ে ফেলেছিলেন এই জন্য বাড়ির লোকজন কিন্তু তাকে খাওয়ার জন্য ডাকেনি। আর বাচ্চারা চলে যাওয়ার পর দরজাটা খোলাই ছিল। তো উনি ওই শব্দ শুনে ওই খোলা দরজার কাছে আসেন। ঘরের ভেতরেই, উনি বাইরে যাননি। উনি দেখতে পান বিশাল আকৃতির একটা কালো অবয়ব। ওই অবয়বটি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই ঘরের দিকে আসছে। তো উনি দেখতে পাচ্ছেন যতটা কাছে আসছে ততটা ওনার কাছে ওই অবয়বটার চেহারাটা স্পষ্ট হয়ে উঠছে। উনি দেখতে পান যে ওই অবয়বটির চেহারা খুবই ভয়ানক। ওনার ভাষায় যে এত ভয়ানক কোনো মানুষের চেহারা উনি কখনো দেখেননি। আর দাঁতগুলো বড়, দাঁতগুলো ঠোঁটের বাইরে বের হয়ে এসেছে, অনেক বড় বড় দাঁত। এবং যত কাছে আসছে ওই অবয়বটি আস্তে 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 ছোট হচ্ছে। প্রথম দিকে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে আসছে। উনি এই দৃশ্য দেখে বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটি ভয়ানক কোনো পিশাচ প্রকৃতির জিন হবে। তো উনি তো ঘরের ভেতরেই রয়েছেন, চৌকাঠের অপোজিট পাশে, মানে ঘরের ভেতর সাইডে। উনি তো দোয়া দুরুদ পড়ছেন, উনি যেটা জানেন দোয়া দুরুদ পড়ছেনই। আর ওইদিকে ওই অভাবটি আস্তে 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 এক পা দু পা করে ঘরের দিকে এগিয়ে আসছে। ওই সময় কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না। এটা তো অনেক আগের ঘটনা আর কি, সেই 82 সালের ঘটনা। যেহেতু 15 সালে ওই সাইডটাতে ইলেকট্রিসিটি এসেছে। তো যাই হোক, তো উনি তো ঘেমে একদম অস্থির। আর এদিকে ওনার মনে হচ্ছিল উনি ওখান থেকে নড়তেও পারছেন না, এমন একটা অবস্থা। একে তো ভয়, তারপর ঘেমে অস্থির। দোয়া দুরুদ যেটা পড়ছেন মনে হচ্ছে সবকিছু গুলিয়ে যাচ্ছে। কোনটা থেকে কোনটা পড়বেন একটা জিনিস পড়তে পড়তে ভুলে এক আয়াত থেকে অন্য আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছেন, মানে এমন একটা অবস্থায়, এমন ভয় পাচ্ছেন উনি। তো উনি কিন্তু ওনার মতো পড়েই যাচ্ছেন, পড়া থামাচ্ছেন না। আর ওইদিকে ওই অবয়বটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে।
তখন উনি এক পা দুপা করে পেছন দিকে ঘরের ভেতরে, কারণ উনি ঘরের বাইরে যে গিয়ে দৌড় দিবেন এই সাহসটা পাচ্ছেন না, উনি আবার এক পা দুপা করে ঘরের পেছন দিকে চলে আসছেন, মানে ঘরের রুমের মধ্যে আর কি। উনি তো দরজার কাছে ছিলেন, পেছন দিকে চলে আসছেন। ওই অবয়বটি কি করে, তার একটা পা ওই চৌখাটের উপর রাখে, মানে ঘরে ঢুকবে এমন একটা অবস্থা। এরপর অপলক দৃষ্টিতে ওই হুজুরের দিকে তাকিয়ে থাকেন। আর হুজুর কিন্তু কোরআন তেলাওয়াত উনার মতো করে করেই যাচ্ছেন। এইভাবে প্রায় 15-20 মিনিট অপলক দৃষ্টিতে হুজুরের দিকে তাকিয়ে থাকে। প্রিয় লিসেনার্স, আপনারা চিন্তা করুন, এরকম ভয়ানক চেহারা আমরা যদি বুঝতে পারি যে এটা কোনো মানুষ নয়, পিশাচ প্রকৃতির জিন, এবং সেই জিনিসটি যদি এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, একদম সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে একটা মানুষের অবস্থা কেমন হতে পারে? ওনার অবস্থাও ঠিক সেটাই হয়েছিল। হঠাৎ করে ওই জিনিসটি বলে ওঠে, ছোট মানুষ তো তুই, কিছু জানিস না, এভাবে ঘর খোলা রেখে আর ঘুমাবি না, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, এরপরে এসে তোকে যেন এই ঘরে আমি আর না দেখি। এই বলে ওই জিনিসটি ঠিক যেভাবে এসেছিল আবার পেছন দিকে সরে আসে, তার আকৃতি আবার আস্তে আস্তে বড় হতে থাকে। তারপর মনে হলো সা করে উড়ে চলে গেল, এবং উড়ে যাওয়ার সময় সেই একই ধরনের একটা আওয়াজ, ঘুড়ির মতো একটা পি পি শব্দ হুজুরের কানে আসে। উনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন। ওই রাতে উনি আর কাউকে ডাকেননি, উনি দরজা বন্ধ করে শুয়ে পড়েন, কিন্তু সারা রাত ওনার ঘুম হয়নি। সকাল হওয়ার সাথে সাথে ওই বাড়ির যিনি কর্তা ব্যক্তি ছিলেন, মুরব্বী একজন বয়োবৃদ্ধ মানুষ, তাকে এই বিষয়টি খুলে বলেন। এই বিষয়টি খুলে বলার পর উনি খুবই ভীত হন, এবং ওই হুজুরকে বলেন যে তাহলে এত বছর পর আবারও ফেরত এসেছে। এই কথার মানে উনি বুঝতে পারেননি। যখন এই কথার অর্থ কি এটা জানতে চান, তখন তিনি বলেন যে এই ঘরটা তৈরি করার জন্য যে গাছটি কাটা হয়েছিল, এই গাছে শোনা যেত এক ভয়ানক পিশাচ বসবাস করত। এই গাছটি কাটার সময় নাকি ওই পিশাচটি স্বপ্নে দেখিয়েছিল যে গাছটি কাটা যাবে না, কিন্তু তারপরও গাছটি কাটা হয়, এবং কেটে যখন এই ঘরটা তৈরি করা হয় তখন থেকে এই ঘরে কেউ থাকতে পারতো না। রাতের বেলা ভয়ানক আকৃতির একটা কালো অবয়ব দেখত, বড় বড় দাঁত, ভয়ানক তার চোখ। এই দৃশ্য দেখে এই ঘরে কেউ থাকতো না। তারপর থেকে এই ঘরটিকে আমরা থাকার জন্য আর ব্যবহার করিনি, এটা ওই খড়ি বা অন্যান্য মালামালগুলো সেখানে রাখি। কিন্তু 25 থেকে 30 বছরের মধ্যে এই টাইপের কোনো ঘটনা আর ঘটেনি। আমরা ধারণা করেছিলাম যে আর হয়তোবা এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, ওই জিনিসটি চলে গেছে, কিন্তু তুমি এই ঘরে থাকা শুরু করেছো, আর এই ঘটনাটি আবার ফেরত এসেছে। তো সকাল হতে না হতেই ওই হুজুরকে ওই ঘর থেকে সরিয়ে অন্য ঘরে শিফট করা হয়, আর ওই ঘরটি স্থায়ীভাবে মানুষের বসবাসের জন্য অযোগ্য ঘোষণা করেন। এটা শুধু মালামাল রাখার ক্ষেত্রে বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের রাখার ক্ষেত্রে ব্যবহৃত হবে, কিন্তু এই ঘরে আর কেউ থাকবে না। প্রিয় লিসেনার্স, এই গাছ দিয়ে, যে গাছে পিশাচ প্রকৃতির জিনেরা থাকে, আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে এই ধরনের গাছ দিয়ে যদি কেউ ঘরও বানায় তাহলেও সমস্যা থেকে যেতে পারে। আপনারা একবার ভাবুন তো, আমরা সমিল থেকে কাঠ কিনে আনছি, ঘর বানাচ্ছি, তারপর ওই ঘরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, অথচ আমরা কিন্তু জানিও না কেন এটা হচ্ছে। যদিও এখন কাঠের ঘর কমে যাচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তা কিন্তু আমরা এই ঘটনাটার মাধ্যমে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আলামিন সিফাত ভাইকে চমৎকার একটি সত্য ঘটনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসলে আমরা এরকমের সত্য ঘটনাই আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা ঘটনা ছোট হোক বড় হোক সেটি বিষয় নয়, আপনারা সত্য ভয়ের ঘটনা আমাদেরকে পাঠাতে থাকুন। ঘটনা পাঠানোর সাথে সাথে তো আসলে প্রচার করা আমাদের পক্ষে পসিবল হয় না, কারণ হচ্ছে অনেক ঘটনা আপনারা যারা পাঠাচ্ছেন এই ঘটনাগুলো পাইপলাইনে থাকে, সেগুলো পর্যায়ক্রমে আমরা প্রচারের জন্য আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আর ঘটনা সিলেক্টেড হওয়ার সাথে সাথে আপনাদেরকে কিন্তু ইমেল করে দেওয়া হয় যে আপনার ঘটনা সিলেক্টেড, আর প্রচারের তারিখটা আমরা পরে জানিয়ে দিই, যার কারণে যে ঘটনাটি আপনারা ইমেল পাবেন যে সিলেক্টেড হয়েছে, তাহলে বুঝতে হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেই ঘটনাটি
প্রচারিত হবে। আর একই ঘটনা আপনারা কেউ একাধিক প্ল্যাটফর্মে সেন্ড করবেন না। যদি দেখেন যে আপনার ঘটনা সিলেক্টেড হয়েছে, তাহলে অন্য কোনো জায়গায় সেন্ড করবেন না। আর সিলেক্টেড না হওয়া পর্যন্ত আপনাদের উচিত যে ওই ঘটনাটি অন্য কোনো জায়গায়, একটা জায়গায় পাঠাবেন, অন্য কোনো জায়গায় যেন না পাঠান। আমাদের পক্ষে কিন্তু আসলে এটা বোঝা অত্যন্ত কঠিন একটা ব্যাপার যে একই ঘটনা অন্য কোনো রেডিও স্টেশনে বা অন্য কোনো প্ল্যাটফর্মে যারা ভৌতিক শো করে থাকেন তাদের কাছে পাঠিয়েছেন কিনা বা তারা সেটা প্রচার করেছে কিনা। তো এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, একই ঘটনা একাধিক প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করবেন না। এতে আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তো প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার বাগমারা থানার কিসমত বিহানলি গ্রামে। আর ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন, সঙ্গত কারণে তিনি তার নামটি শেয়ার করতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেন যে ঘটনার যে মূল গ্রামটি, এই গ্রামটির নাম হচ্ছে কুলিবাড়ি। কিন্তু এই কারণে উনি কিসমত বিহানলি গ্রামের কথা বলেছেন, কারণ হচ্ছে ওই ঘটনাটির সূত্রপাত হয়েছিল সেই গ্রামে। আর সেই গ্রামেই আজকে যিনি এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন তার বাড়ি। আর এই ঘটনাটি ঘটেছিল, মানে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল একটি ঘুঘু পাখির কারণে 8 বছরের একটি বাচ্চার খুবই রোমহর্ষক মৃত্যু হয়। তো ওই জায়গা সম্পর্কে কিছুটা তথ্য বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে যিনি ঘটনা পাঠিয়েছেন তার বাড়ির, মানে যে গ্রামে, ওই গ্রামের শেষ পাড়া, সেটাকে উত্তর পাড়া বলে। মোটামুটি ওই এলাকার যারা আছেন তারা সবাই সেটা চিনে থাকবেন। আর ঘটনা যে বাড়িতে ঘটেছিল ওই বাড়িটা কুলিবাড়ি গ্রামের দক্ষিণ পাড়াতে। ওনার বাড়ি থেকে ওই বাড়ির দূরত্ব মোটামুটি 600 মিটারের মতো হবে বলে তিনি উল্লেখ করেছেন। আর ঘটনাটা যেখানে ঘটেছিল সেই জায়গাটার কিছুটা বর্ণনা না দিলেই নয়। রাস্তাটি ওনাদের বাড়ি থেকে পশ্চিম দিকে কিছু দূর যাবার পর সরাসরি উত্তর দিকে টার্ন নিয়ে সোজা কুলিবাড়ি প্রাইমারি স্কুলের দিকে চলে গেছে। আর ওনার বাড়ি আর স্কুল মাঠের ঠিক মাঝ পথে একটি ছোট্ট ব্রিজ রয়েছে। ওই ব্রিজ পার হবার পর রাস্তার সাথে লাগানো ছোট্ট একটি খাল, আর ওই খালের সাথে লাগানো একটি বিরাট জঙ্গল রয়েছে। ওই জঙ্গলের মাঝখানে রয়েছে কিছু বেত বাগান আর বাঁশঝাড়। রাস্তার পশ্চিম দিকে রাস্তার সাথে লাগানো একটি ফসলি জমি, জমিটা পার হলেই ছোট্ট একটি জঙ্গল। সেই জঙ্গলের উত্তরের শেষ মাথায় রয়েছে বহু পুরনো দুটি আম গাছ। এই দুই জঙ্গলের আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। যাই হোক, এত কথা কেন বলা হচ্ছে? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এত কথা বলার পেছনে কারণ রয়েছে। কারণ মূল ঘটনাটি বুঝতে হলে এই যে দুটি জঙ্গলের কথা বলা হলো আর আশেপাশের লোকেশন বলা হলো, সেটি আমাদের কাজে দেবে। তো ঘটনাটার সময়কাল ছিল 2008 সাল, আর দিনটা ছিল শুক্রবার। জুম্মার নামাজ শেষ করে যিনি ঘটনা দিয়েছেন তিনি বাসায় এসে যখনই খেতে বসেছেন, ওনার মা খাবার নিয়ে এসেছে, খাবার শুরু করবেন এমন সময় ওই জঙ্গলটার দিক থেকে বিশাল জোরে জোরে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। কি ব্যাপার, চিৎকার করে কে এই অসময়ে? উনি তাড়াতাড়ি উঠে পড়লেন এবং বাইরে যাবার পর শুনতে পেলেন কেউ চিৎকার করে করে বলছে, এই তাড়াতাড়ি দা কুড়াল যা নিয়ে আছে সব কিছু নিয়ে আয় সবাই। এখন গ্রামের কোনো একজন লোক চিৎকার করে ভাবে বলছে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, তা না হলে তবে বলতো না। কথাটা শোনার সাথে সাথে উনি ঘর থেকে দা নিয়ে দিলেন দৌড়। ওই যে জঙ্গল, ওই জঙ্গলে পৌঁছানোর পর তিনি দেখলেন 4 থেকে 5 জন
ওই জংলি গাছ যেগুলো রয়েছে সেগুলো কাটছে আর সামনের দিকে এগোচ্ছে। তো ওনাকে কেউ একজন বলল জঙ্গলের মাঝখানে আকবরের ছেলে আহত অবস্থায় পড়ে আছে, তাড়াতাড়ি ছেলেটাকে উদ্ধার করে হসপিটালে নিতে হবে। কথা শুনে উনিও আর দেরি না করে আগাছা কাটতে শুরু করলেন। একটু পর আরো অনেক লোকজন চলে আসলো, সবাই আগাছা কাটছেন আর সামনের দিকে এগোচ্ছেন। আনুমানিক 50 থেকে 60 জন তো হবেই যারা আগাছা কাটছিলেন। এত লোক আগাছা কেটে কেটে সামনের দিকে এগোচ্ছেন, তারপরও প্রায় 35 মিনিট সময় লাগলো সেই জায়গাটাতে পৌঁছাতে। সেই জায়গাটা কেমন ছিল? খুবই অদ্ভুত রকমের একটা জায়গা ছিল। যে জঙ্গলের ওই জায়গাটা থেকে লোকজন যেতই না, চারদিকে আগাছা হয়ে আছে। 50 থেকে 60 জন লোককে আগাছা কেটে কেটে সামনের দিকে এগোতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছে যে সেখানে কোনো মানুষজন যায় না। দিনের বেলাতে তো যাই না, রাতের বেলা যাওয়ার তো প্রশ্নই আসে না। আর দিনের বেলাতেও ওই আগাছা পার হয়ে ওই জায়গাতে পৌঁছানো চারটিখানি কথা নয়। তো ওনারা সেই আকবরের ছেলের দেহটা পেলেন সেখানে। ওখানে এমন একটা পরিবেশ ছিল যেটা আসলে না দেখলে নাকি বোঝা যাবে না। ওনার কাছে মনে হচ্ছিল যে বেশ কিছু মানুষ অনেক যত্ন সহকারে বেত গাছ, কিছু জংলি গাছ, এগুলো দিয়ে দীর্ঘদিন ধরে ওই জায়গাটা তৈরি করেছে। এত সুন্দর করে তৈরি করেছে, কোনো মানুষের হাতে এত সুন্দর করে তৈরি করা খুব কঠিন ব্যাপার। চারদিকে বেড়ার মতো করে সুন্দর করে সাজানো একটা পরিবেশ ছিল সেখানে। উপরে ছিল ঘরের চালার মতো একটা ছাউনি। দেখে মনে হচ্ছিল বহুদিন ধরে সেখানে মানুষ বসবাস করে, কিন্তু আসলে সেখানে কোনো মানুষ বসবাস করে না। এখন মূল ঘটনাতে চলে যাই। ওনারা ওই ছেলেটিকে তুলে নিলেন, তুলে নিয়ে ওই যে ব্রিজের কথা বলা হয়েছিল সেই ব্রিজের উপর নিয়ে গেলেন এবং একটা ভ্যানে তুলে দিলেন সবাই মিলে, দ্রুত তাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। কেউ কেউ ওই ছেলেটার সেন্স ফেরানোর জন্য মাথায় পানি দিতে লাগলো। এর মধ্যে স্থানীয় একজন বৃদ্ধ মহিলা, বেশ বয়স হয়ে গেছিল ওনার, উনি আসলেন, এসে বললেন, এই হসপিটালে নেওয়ার দরকার নাই রে, বাচ্চাটাকে কিছু সময়ের জন্য আমার কাছে নিয়ে আয়, আমি চেষ্টা করে দেখি ওর সুস্থ করা যায় কিনা বা ওকে সুস্থ করা যায় কিনা। তো ওই মহিলাটার পরিচয় কি? ওই মহিলাটার নাম ছিল মেহেরজান। তো ওনার একটাই মাত্র বাড়ি রয়েছে, সেটি জঙ্গলের পূর্ব পাশে। ওই পূর্ব পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরের দক্ষিণ পূর্ব